দেখুন, এই মুহূর্তে যে সুযোগটা আমি পেয়েছি এবং আমার সঙ্গে ক্যামেরার ওপার থেকে আপনারা পেয়েছেন, সত্যি বলতে এমন সুযোগ আমাদের জীবনে সচরাচর আসে না। কেন বলছি? যার এক একটা পর্যবেক্ষণ, এক একটা রায়ের এক একটা বাক্য নিয়ে এই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলেছে, সেই সদ্য অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি যদি স্বয়ং এই মুহূর্তে স্টুডিওতে আমার অতিথি হন, নিঃসন্দেহে বহু জিনিস সরাসরি জানতে ইচ্ছে করে এবং এই ঘড়িটাকে সযত্নে একপাশে সরিয়ে রাখতে ইচ্ছে করে। সদ্য অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। নাকি পাবলিক লাইফে স্বাগত বলবো? আমি সে অর্থে কোনোদিনই পাবলিক লাইফ থেকে ডিটাচড হইনি, কিন্তু বিচারপতি হিসেবে একটা ডিস্টেন্স তো মেনটেন করতে হয়, সেই ডিস্টেন্সটা সযত্নে মেনটেন করেছি সব জায়গায়। কিন্তু আমি সবসময় সবার মধ্যে থাকতে পছন্দ করি, বোধহয় এটাই আমার ক্যারেক্টার। বেশ, জাস্টিস বসু, আপনি তো কোনোদিনই সেই রকম রেখে ঢেকে কথা বলেন না, তো আপনি তৈরি থাকুন, আর 2 ঘন্টা পর থেকে হয়তো আপনাকে এই বলে আক্রমণ করা হবে যে আপনি রাজনীতিতে আসতে চাইছেন এবং সেই জন্য এই সিস্টেমটা যারা চালান সেই প্রভাবশালীদের যাবতীয় ব্যর্থতা, ভুল ত্রুটি এগুলো তুলে ধরছেন। আপনি সেই আক্রমণের জন্য প্রস্তুত আছেন? দেখুন, বিষয়টা হচ্ছে রাজনৈতিক সচেতনতা আর রাজনীতিতে আসা, এই দুটোর মধ্যে তো বিস্তর ফারাক। আমি চিরকালই রাজনৈতিক সচেতন, এবং আমি মনে করি আমি একজন আইনজীবী যখন ছিলাম এবং পরবর্তীকালে যে কোনো সমাজের যে কোনো অংশের লোক রাজনৈতিক সচেতন তারা সবাই। কিন্তু যে রাজনৈতিক বাতাবরণ আজ ভারতবর্ষে বলবো প্রিভেলিং, তাতে যারা রাজনীতিতে আসলে দেশের উপকার হতো তারা সযত্নে সেটা অ্যাভয়েড করেন। আমি তাদের দলে। বেশ, আপনি বাতাবরণের কথা বলছেন, আপনি কখনো ভেবেছেন যে এখন আপনার বিচারপতি পরিচয়টার আগে একটা অবসরপ্রাপ্ত শব্দবন্ধ বসে গেছে? মানে যে রাজ্যে রায় পছন্দ না হলে সরাসরি রাজনৈতিক দলের মুখপাত্ররা বিচারপতির নাম নিয়ে আক্রমণ করেন, বিচারপতির বাড়িতে রাতে দুষ্কৃতীরা পোস্টার সেঁটে দেয় এবং সেই দুষ্কৃতীদের সিসিটিভিতে ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ তাদের ধরতে পারে না অথবা ধরে না, সেই রাজ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মুখ খোলাটা কতটা ঝুঁকির? দেখুন, এই ঝুঁকি কি ঝুঁকি নয় সেটা পরের বিচার্য বিষয়। আমি মনে করি আইনজীবীরা প্রত্যেকেই একটু সাহসী অন্যান্য যে কোনো প্রফেশনাল লোকেদের থেকে, এবং সো অলসো সাংবাদিকরা বা যারা জনগণদের নিয়ে ডিল করেন। সুতরাং বিচারপতি যারা, তাদের ক্ষেত্রে না এই ঝুঁকি বা ভয় বোধহয় খুব একটা বেশি কাজ করে না। আমারও সেরকম কোনো কিছু মনেও হয় না। একজন সাধারণ মানুষের মনে কোট আনকোট বিচারপতি বিশ্বজিৎ বসু এই শব্দবন্ধটা যখন ভেসে ওঠে, সবার আগে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি। মানে ওই শম্ভু মিত্রের নাটকের ভাষায়, যে দুর্নীতির তল নাই কত বাঁও জল দেখো। তো আপনি বিচারপতি হিসেবে, স্বয়ং বিচারপতি হিসেবে এই শিক্ষা দুর্নীতির মামলার কোনো তল খুঁজে পেয়েছিলেন? দেখুন, বিচারপতি তো তার অর্ডারটা এক্সিকিউট করবে না। বিচারপতি দেখবেন যে এই ভুলটা কোথায় কোথায় গণ্ডগোলগুলো আছে। আমি এবং এই বিষয়গুলো নিয়ে যারা ডিল করেছিলেন, এই শিক্ষা দুর্নীতি, তারা প্রত্যেকেই কিন্তু তল যদি বোঝায় যে কোথায় গণ্ডগোলটা, সেটা ডিটেক্ট করতে পেরেছিলেন। কিন্তু এই তলে পৌঁছানোর কাজটা ঠিক মানে যেটাকে আন্ডু করা, এটার কাজ যাদের উপরে ছিল তারা ব্যর্থ, বা আমি বলবো ইন্টেনশনালি ব্যর্থ। আমি ঠিক এইখানেই আসতে চাইছিলাম যে দেখুন, প্রথমে বাক কমিটির রিপোর্ট একেবারে দেখিয়ে দিল যে দুর্নীতি হয়েছে, স্পষ্ট দুর্নীতি হয়েছে। সেই স্কেলটার একটা আভাসও দিয়ে দিল যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। কিন্তু সমাধান কি? সেই পুরনো কথায়, আপনাদের কোর্টের কথাই যেতে হবে যে চাল আর কাঁকড় আলাদা করা। সেই চাল আর কাঁকড় আলাদা করা গেল না, নাকি আসলে যে আশঙ্কাটা সবার মনে উঁকি মারছিল যে কাঁকড়ের স্বার্থ রক্ষা করতে চাল আর কাঁকড়কে ইচ্ছে করে আলাদা করা হলো না? আচ্ছা, এই বিষয়ে আমি যখন বলি আপনাকে একটা কথা,
আমার প্র্যাকটিস লাইফটা ছিল মেনলি ওই দেওয়ানি আদালত, মানে দেওয়ানি মামলা, যাকে সিভিল মামলা বলে। ইন পার্টিকুলার আমি খুব মামলা করতাম ম্যাট্রিমোনিয়াল মামলা, এবং সারা ভারতবর্ষে ওই ম্যাট্রিমোনিয়াল মামলা করে বেড়াতাম। আমার কাছে কিন্তু এই শিক্ষা সংক্রান্ত মামলাগুলো সম্বন্ধে আমার কাছে করে ধারণা ছিল যে এটাকে আমি ঠিক আইনের কোনো ব্যাখ্যা মনে করতাম না। তার কারণ কিছু গভর্নমেন্ট অর্ডার, কিছু নোটিফিকেশান, এর উপরে সবটাই রেগুলেটেড হয়। অর্থাৎ আইনের ব্যাখ্যার খুব একটা স্কোপ আছে বলে আমি মনে করতাম না, এবং এ নিয়ে ঠাট্টাই আর কেউ করতাম। অনেক সিনিয়র উকিলবাবু আছেন, আমার বন্ধু বান্ধব যারা জজ সাহেব আছেন, তারা আমাকে বলতো ইউ আর টু টেকনিক্যাল। আর এটা নিয়ে খুব হাসি ঠাট্টা চলতো। কিন্তু একটা পারসেপশন আমার ছিল যে এমপ্লয়ার, পার্টিকুলারলি এমপ্লয়ার যখন স্টেট, সেক্ষেত্রে কনস্টিটিউশনে যে গ্যারান্টি আছে যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা পরিচ্ছন্নতা মেনটেন করা হবে। আমি যখন শিক্ষা সংক্রান্ত মামলাগুলো আমার উপরে দায়িত্ব পড়লো, সেটা ডিল করতে গিয়ে আমার পুরনো সব ধ্যান ধারণা বদলে গেল। কীরকম? দুর্নীতি যে এরকম করে হতে পারে আমার এই ধারণা ছিল না। আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম, হয়তো অনেক দিন আগে ভেবেছিলাম, এই পুরো সিলেকশন প্রসেসটাই সেটা সাইড করতে হবে, এছাড়া উপায় নেই। সেই সময় আমাদেরও তো কমিউনিকেশন হয়, আমার বন্ধু স্থানীয় জজ সাহেব, বন্ধু বান্ধব, তাদের সাথে কথা বলে বুঝেছিলাম একটা ভিন্ন মত আছে যে সবাই দুর্নীতিপরায়ণ নয়। যারা চাকরি পেয়েছে সবাই যে মাস সবাই মিলে দুর্নীতি করে চাকরি পেয়েছে তা নয়। হয়তো বা এই মিশিয়ে দেওয়াটা একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মিশিয়ে দেওয়া, যাতে বাছা না যায়। কিন্তু আমি মামলা ডিল করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে না, করা যায়। স্বাভাবিক, এরকম এসএসসি সার্ভারের সাথে যেটা সিবিআই রিট্রাইভ করলো সেটা মিলছে না। তো সেটা কি খুব কঠিন ব্যাপার ছিল? আমার তো মনে হয় ছিল না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি কোনো একটা মামলায় দেখেছিলাম যে সে মামলাটার অদ্ভুত ছিল, মানে ডেভেলপমেন্টের অদ্ভুত ছিল। একজন অ্যাডভোকেট, তার নাম করছি না, সে বেশ প্রথিতযশা অ্যাডভোকেট, সে একটি ঘটনা নিয়ে বলল যে একজন লোক একটি পার্টিকুলার স্কুলে চাকরি করছে, সে কোনোদিন কোনো সিলেকশন প্রসেসে পার্টিসিপেটই করেনি। আচ্ছা। কিন্তু সে চাকরি করছে। কিভাবে চাকরি করছে? একটু খোঁজ জানা গেল সেই ভদ্রলোক অন্য একজন টিচার যে একটি সিলেকশন প্রসেসের মাধ্যমে চাকরি পেয়েছে, তার রেকমেন্ডেশন মেমোটি নকল করা এবং আর একজনের অ্যাপয়েন্টমেন্ট মেমো নকল করে সেই স্কুলে চাকরি করছে। মাই গড! আমি একটা সিআইডির আন্ডারে একটা সিট তৈরি করি। তারা তাকে একদম ডিটেক্ট করলো, এবং সেই স্কুলে আরও 2-3 জন টিচার ওই রকমভাবে পাওয়া গেল, যারা 5-7 বছর পরে চাকরি করে যাচ্ছে। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে এটা কি করে সম্ভব। এটা যেটা বলছেন, এটা কি মুর্শিদাবাদের গোথা এআর হাই স্কুল? সেখানে তো বোধহয় এই ঘটনাও ছিল যে বাবা স্কুলে ছেলে জালিয়াতি করে চাকরি পায়। না, এই জালিয়াতির যে ধরন, আমার একটা মনে হয়েছিল, দেখুন, 1-2 জনের জন্য এত বড় একটা প্ল্যান হ্যাচ করা বোধহয় খুব মানে ভায়াবল নয়, মানে ইকোনমিক্যালিও ভায়াবল নয়। তাহলে কি এর মধ্যে আরও একটা সুদূর কোনো রকম দূর পরবর্তী আরও অনেক রকম শিকড় কি অনেক দূর পর্যন্ত? আমি একটা অদ্ভুত অ্যাপ্রোচ দেখেছিলাম। সিআইডির তরফ থেকে বলা হয়, আমাদের কাছে কমপ্লেন আসলে আমরা খুঁজে বার করব। কিন্তু এই কমপ্লেন যে একজন লোক কত রকম এই ঘটনা জানবে। আমার মনে আছে আপনি এজলাসে বসে বলেছিলেন যে এই দুর্নীতিটা 1-2 জনের জন্য হতে পারে না, 1-2 জনের জন্য হতে পারে না। এরকম করতে গিয়ে আরো 2-1টা ডিস্ট্রিক্টে এরকম বিচ্ছিন্নভাবে 2-4 জনকে পাওয়া গেল। তারপরে সে ইনভেস্টিগেশন খুব বেশি দূর এগোলো বলে আমার জানা নেই। এই ধরনের মামলা ডিল করতে গিয়ে আমি একটি ডিরেকশন দিয়েছিলাম যে কমিশনার অফ স্কুল এডুকেশন, বোর্ডের প্রেসিডেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের প্রেসিডেন্ট, 3 জনের মিলে একটি কমিটি তৈরি করে দিই। আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে 1 লাখ 1.5 লাখ যে
টিচার আছে, তোমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করো, যে ওয়েবসাইটে টিচারদের হোল পার্টিকুলার্স, right from their appointment, date of appointment, the selection process through which they got the appointment, date of retirement, এতে করে কি হবে, মানে পাবলিক ডোমেইনে একদম এমপ্লয়ি ডেটাবেস রয়ে গেল, হ্যাঁ। এবং যে কোনো স্বচ্ছতা একদম গ্যারান্টেড হলো, পরিষ্কার। একদম। এবং এ থেকে অনেকগুলো জিনিস বেরিয়ে আসবে, কোন স্কুলে কোন সময় টিচার স্ট্রেংথ কিরকম, কিভাবে টিচার রিটায়ার করার পরে ভ্যাকেন্সি কিরকম তৈরি ছাত্র করা শিক্ষক হচ্ছে, রেশিও এই মুহূর্তে কত, সব কিছু সমস্ত পাওয়া যাবে। কিছু। এবং এ করে ভ্যাকেন্সির যে নিয়ে বিভিন্ন মামলা পেয়েছি, ভ্যাকেন্সি কোন সময় বিচার হবে এই নিয়ে ব্যাপক ঠিক, মামলা, সিলেকশন প্রসেসের আগে প্রত্যেকের কাছে খুব পরিষ্কার একটা চিত্র থাকবে যে এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি অ্যাভেলেবল নাও, যার জন্যে এটা করা যাবে। এটার পিছনে আমার একটা অবজেক্টিভ ছিল, এই যে বললেন না চাল আর কাকড়, হ্যাঁ। আমার মাথায় ছিল যদি এটা করা যেত, হয়তো বা এই চাল আর কাকড় বাছার ক্ষেত্রে এই ডেটাবেসটাকে খুব সহজেই কাজে লাগানো যেত, কিন্তু আনফর্চুনেটলি কিছুটা গেলেও পুরোটা এটা করা যায়নি। বেশ, আমি এইখান থেকে আসব, সেটা হচ্ছে অর্থাৎ আপনার প্রথমে আইনজীবী, তারপরে বিচারপতি হিসেবে আপনি সম্পর্ক ভাঙা গড়ার মামলা করতেন, সেখান থেকে সরাসরি চলে এলেন স্বপ্ন ভাঙা গড়ার। তার কারণ ছাত্রদের স্বপ্ন, শিক্ষকদের স্বপ্ন এবং যোগ্য শিক্ষকদের, যোগ্য প্রার্থীদের স্বপ্ন একসঙ্গে এক ধাক্কায় এতগুলো পোর্শন ভেঙে চুরে যাচ্ছে। কিন্তু এইবার আমি এই সংশোধনের প্রক্রিয়া আপনি যা সাজেস্ট করেছিলেন বা যা তদন্ত ভার যাদের দিয়েছিলেন সেই পার্টে আসতে চাই। দেখুন, কোর্টে দাঁড়িয়ে এসএসসি দুর্নীতি স্বীকার করলো যে চাল আর কাকড় আলাদা আমরা করতে পারছি না, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে। নবম দশমের একটা মামলায় আমি দেখছিলাম আপনি এসএসসিকে বললেন যে আপনি এখন বাল্মীকি আবার রত্নাকরের রূপে ফেরত যাবেন না। অসাধারণ। কিন্তু যে তদন্তকারী সংস্থাগুলোর ওপর আপনি বারবার দায়িত্ব দিয়েছেন, কখনো সিআইডি, বিশেষ করে পরের দিকে সিবিআই, শিক্ষা দুর্নীতির তদন্তে তাদের ভূমিকা যে নিয়ে আপনাকে বারবার এজলাসে বসেই হতাশা ব্যক্ত করতে হয়েছে। আমার সে হতাশা বেড়েছে বই, একটুও কমেনি। সত্যি কথা বলতে কি সুমন, আমি একটি খুব বাস্তব কথা বলি, হ্যাঁ, আমার শেষের দিকে না হ্যাঁ, আমার নিজেকে খুব ক্লস্ট্রোফোবিক লাগতো যে এটা কি হচ্ছে। আমি নিজে বিচারপতি হিসেবে অনেক বিনিদ্র রাত কাটিয়েছি। আমি একটা উদাহরণ দিই। এক সময় দেখা গেল ওই যে আপনি বললেন প্রমাণ করার কিচ্ছু নেই, দুর্নীতি ডকুমেন্টেড, একদম। শূন্য পাওয়ার কোনো ক্যান্ডিডেট, তার নম্বর বেড়ে হয়ে গেছে 55। এসএসসি এফিডেভিট দিয়ে সেটা বলল। তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে তুমি নিজে বলছো যে এতে এর চাকরি পাওয়ার কোনো অধিকার নেই, এটা একটা ফ্রড প্র্যাকটিস রয়েছে এসএসসির উপরে এফিডেভিট করে। আমি তখন বলেছিলাম এটাই যদি তোমার স্ট্যান্ড হয়, কেননা তুমি তোমার যে পাওয়ার, স্ট্যাটুটে তাকে পাওয়ার দেওয়া আছে 97 অ্যাক্টে, যদি কেউ তোমাকে মিথ্যে বুঝিয়ে, মিথ্যে কথা বলে, ফ্রড করে চাকরি নেয়, তুমি রেকমেন্ডেশন যে কোনো সময় উইথড্র করতে পারো। হ্যাঁ, এসএসসি সেই রেকমেন্ডেশন উইথড্র করলো, এক্সারসাইজিং দ্যাট পাওয়ার। মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, এসএসসি বলল আমি জজের ডাইরেকশনে এটা করেছি। তাহলে রত্নাকর থেকে বাল্মীকি উত্তরণের যে আশা আমি তাদের উপর রেখেছিলাম, সত্যি সেটা থাকটা গেল। আমি বুঝলাম যে তারা সত্যি চায় না এটা পরিচ্ছন্ন হোক। কিন্তু যাদের পরিচ্ছন্ন করার দায়িত্ব আপনি দিয়েছেন তাদের ভূমিকা, আমি বলছি 2023 সালের ফেব্রুয়ারি মাসে আপনি নিজে নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে বলেছিলেন যে যেভাবে এই স্কুলের নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআই চালাচ্ছে এটা চলতে পারে না, যা করার তাড়াতাড়ি করুন। এবং সামগ্রিকভাবে আজকে যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি প্রথম কোনো বিচারপতির মুখে শুনলাম যে আপনার দমবন্ধ পরিস্থিতি, আপনি বিনিদ্র রজনী কাটাতে হয়েছে আপনাকে এই সিচুয়েশনের মধ্যে। কতটা ফ্রাস্ট্রেটিং, কতটা হতাশাজনক যখন আপনি যে সংস্থাগুলো, এবং তারা ভারতবর্ষের সবথেকে বড় তদন্তকারী সংস্থা, তারা আপনাকে সন্তুষ্ট করতে পারছে না, অথবা আপনি যেভাবে তদন্ত আনার্থ করতে চাইছেন সেভাবে তারা রিপোর্ট দিতে পারছে না। এই বিষয়টা আমার কাছে পরিষ্কার ছিল না। কারণ কি মনে হয়?
দেখুন, এই কারণের জায়গায় জানার মতো এত ইনফরমেশন একটা বিচারপতির কাছে আসে না, আর আমি ব্যক্তিগতভাবে আমি জানতে চাইও না। প্রতিটা জিনিসের কাজ, প্রতিটা এজেন্সি, প্রতিটা বডির তাদের কাজ আলাদা। বিচারপতির কাজ এটা নয়। বিচারপতি বড়জোর বলতে পারে এই আইন অনুযায়ী তোমার হয়নি, সুতরাং এটা হতে পারে না, এটা বেআইনি। কিন্তু তুমি এই বেআইনিকে কি করে আন্ডু করবে, তার ডাইরেকশন, তার এক্সিকিউশন কখনো বিচারপতি নিজে হাতে নিতে একদম। পারে না। আমি বলছি ধরুন সিআইডি বা এসএসসির যা ভূমিকা সেই নিয়ে সন্দেহ প্রশ্ন আমি বুঝি, তার কারণ এসএসসি তার অবস্থান বদল করছে মারাত্মক, কিন্তু সে তার বডিটাই দুর্নীতি করেছে তাও বোঝা যায়। কিন্তু আমি বলছি যেখানে সিবিআই এর মতো সংস্থা যাদের সঙ্গে সরাসরি মানে আমি বলছি আমি রাজনৈতিক সুতোতে কোনো যোগাযোগ পাচ্ছি না, তারা ফেল করছে অথবা কাজ করছে না, এটা এবং শুধু আপনি নন, পরের পর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তাদের তদন্তে হতাশ হচ্ছেন। এ কি করে সম্ভব, কেন? এইটা দেখুন, এটা সত্যি একটা মিস্ট্রি। এটা আমি একটাই বলতে পারি, সত্যি ভূতের গল্পের মতো। ভূতের গল্পের মতো একদম বিশ্বাস করি আছে, ভয় লাগে, কিন্তু আদতেও দেখিনি কখনো। কেন ঘটনাটা ঘটলো, কেন হলো না, এর কোনো ব্যাখ্যা আমি নিজের যুক্তি দিয়ে করতে পারিনি। আজকে একটি মামলায় সিবিআইকে দায়িত্বভার দেওয়া হলো, সেই মামলা সুপ্রিম কোর্ট গেল, সিবিআই সেই মামলায় অ্যাপিয়ার করলো না। কি করবেন জজ সাহেব, নিজে গিয়ে তার জন্য সওয়াল করবেন? এটা এই হওয়া উচিত? বিশ্বাস করুন আমার মনে পড়ছে 2G মামলায় মাননীয় বিচারপতি বলেছিলেন যে প্রতিদিন 5টা অবধি অপেক্ষা করি যে আজকে সিবিআই তথ্য প্রমাণ নিয়ে আসবে, এবং তারা আসে না, আমি প্রতিদিন হতাশ হই। আমার সেই মন্তব্য একদম একদম আপনাকে আমি বলি যে এরপর বোধহয় আর কোথাও নামার নেই, আর কোথাও যাওয়ার নেই। আমার একটা ছবির কথা মনে পড়ছে, পরিচালককে ভুলে গেছি, একটা হলিউডের ছবি, দীর্ঘদিন আগে দেখা। ছবিটার নাম সম্ভবত ছিল ইনস্ট্যান্ট জাস্টিস। তাতে এই জজ সাহেবরা এরকম হতাশ হয়ে পড়েছিলেন যে যখনই কিছু অপরাধীকে কিছু ন্যাচারালি বেল পাওয়া বা বেরিয়ে যাওয়া, তো তারা কিছু জজ মিলে ঠিক করে আমরা একটা এক্সিকিউশন ফোর্স তৈরি করব। কিন্তু সিস্টেমটা এরকম দেখা গেল, এই এক্সিকিউশন রিভার্ট ব্যাক করলো তারা নিজেরাই। তখন জজ সাহেবরা বুঝতে পারলেন এই দুটো কাজ একসাথে হয় না। ইটস আ নাইস মুভি। তো এটাই ঘটনা। দেখুন, যে অর্ডারের এক্সিকিউশন নেই, একটা সময় আসতে পারে একজন বিচারক মনে করতে হবে কি হবে, কি হতে পারে, আমি বলবো, সবাই বুঝবে। আর যেটা খুব লক্ষণীয়, আপনারা যখন প্রতিদিন ডিল করেন, দুর্নীতি বা নীতির দিক দিয়ে স্ট্যান্ডার্ড, যেটা আমি পার্টিকুলারলি বাঙালি সমাজের ক্ষেত্রে বলবো, যেটা কখনো বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বা বাঙালি অ্যাজ সাচ মেনে নিতে পারতো না, কিন্তু আজ কিন্তু কিরকম যেন ওটা অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় চলে এসেছে। আপনি বলছেন বাঙালির আজকের দিনে দাঁড়িয়ে দুর্নীতিটা গাশ হয়ে গেছে, একদম গাশ, এটা মারাত্মক ব্যাপার, মারাত্মক সামাজিকভাবে এটা মারাত্মক ঘটনা। কিন্তু যে ও তো হবেই, ও তো হবে, কিছু করার নেই। হতাশার লক্ষণই খালি নয়। আমি যদি এটা আমার নীতি হিসেবে আমি মেনে নিই, বা আমার যদি মেনে নেওয়া অভ্যেস হয়ে যায়, তাহলে সমাজটা কোন স্তরে গিয়ে দাঁড়ায় সেটা ভাববার বিষয়। একেবারে। জাস্টিস বসু, আরেকটা বিষয় নিয়ে আমার কিঞ্চিত বিস্ময় আছে। দেখুন, এই পাহাড় প্রমাণ দুর্নীতি যেটা আপনি বলছেন যে বঙ্গ সমাজকে সেটা গ্রাস করেছে কার্যত, তার অভিঘাত তো এই বঙ্গ সমাজের সর্বত্র পড়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে অযোগ্যদের জন্য সৎ যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। আবার সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্যদের পাশাপাশি একই সঙ্গে চাকরি হারিয়ে ওই যোগ্য সৎ চাকরি প্রাপকরা বঞ্চিত হয়েছে। এই ডামাডোলে বছরের পর বছর পরীক্ষা না হওয়ায় নতুন চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এরা সবাই অন্তত আদালতে মামলা করার সুযোগ পেয়েছে, এজলাসে তাদের কথা বিভিন্ন সময়ে শুনানিতে আলোচনা হয়েছে। কিন্তু আরেকটা পক্ষ আছে যারাও চূড়ান্ত বঞ্চিত, প্রায় একটা প্রজন্ম যাদের শিক্ষার ভিত্তা নড়বড়ে হয়ে গেল। টাকা দিয়ে শিক্ষকের চাকরি কেনা এক শ্রেণীর জালিয়াতদের হাতে পড়ে যাদের ভবিষ্যৎটা চিরকালের মতো লজ্জরে হয়ে গেল। জাস্টিস বসু, তাদের হয়ে তো কেউ মামলা করলেন না। দিনের শেষে বাঙালি কি দুর্নীতির সব থেকে বড় শিকার ওই ছাত্রছাত্রীদের কথাটাই ভুলে গেল? দেখুন, আপনি যে বললাম না যে আমার শেষের দিকে মনে হতো এটা আমি কি করছি,
সত্যি সত্যি কি আমি আমার অব্লিগেশন আর কি আমার কমিটমেন্ট বলুন যাই বলুন আমার টু দি ওথ সেটা পালন করতে পারছি কেননা মানুষ ভারতবর্ষে সব ভারতবর্ষের সব মানুষ কিন্তু বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে থাকে অ্যাজ এ লাস্ট রেসর্ট। এই পুরো শিক্ষা ব্যবস্থার বেনিফিশিয়ারিকে স্টুডেন্ট, কিন্তু আমার প্রতি মুহূর্তে মনে হয়েছে পুরো বেনিফিশিয়ারি হচ্ছে কারা না, একমাত্র শিক্ষকের চাকরি সন্তান, চাকরির তাদের যে আর্নিং এই ব্যাপারটার সাথে জড়িত। স্কুলে একটা বাচ্চা, এখন আপনাকে বলতে হবে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, এই স্কুলগুলো এখনো বাংলার মেন স্ট্রাকচার, এডুকেশনের মেন স্ট্রাকচার, একদম শীট দ্বারা। সেই সব স্কুলগুলো কিভাবে এফেক্টেড হচ্ছে ছাত্রদের কথা কেউ বললো একজন এসে? একটি মামলাও আমি পাইনি যে কেউ এসে ছাত্রদের কথা বলছে। হ্যাঁ, কীরকম হয়েছে, ইনসিডেন্টালি যখন ছাত্রের ইন্টারেস্টের কথা উঠেছে তখন কোর্ট অ্যাক্টিভ হয়েছে। আমি আপনাকে বলতে পারি শিক্ষক সমাজে একটা গ্রিভান্স আছে, আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস আপনার ট্রান্সফার। আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন, এই উচ্চশ্রী বলে যে পোর্টালটা তৈরি হয়েছিল সায়েন্টিফিক, কিন্তু তার অপব্যবহারে গ্রামের স্কুলগুলো ফাঁকা হয়ে গেল, শহর এবং শহরতলির সব স্কুল ভর্তি হয়ে গেল। কিসের জন্যে? কেন আরবান ফ্যাসিলিটিসগুলো পাওয়ার জন্যে। আপনি স্কুল দেখুন, কলকাতা শহরের সব বাংলা মিডিয়াম স্কুলগুলোতে এমন স্কুল আছে 5 জন ছাত্র 10 জন টিচার, টিচার্স রুম ভর্তি, ক্লাসরুম ফাঁকা। অথচ উচ্চশ্রী পোর্টালের উদ্দেশ্যটা ঠিক উল্টো হওয়ার কথা ছিল, ঠিক তাই, যে আমি বিকেন্দ্রীকরণ করব, যেখানে বেশি সেখানে নিয়ে গিয়ে, যেখানে এই যে আপনি বললেন যে বিকেন্দ্রীকরণ, যখন আমি এই মামলাগুলো ডিল করছি সেই সময় আমার নোশন এটাই ছিল যে তোমার ইট ইজ ইনসিডেন্ট অফ ইউর সার্ভিস, এরম করে হবে না। কিন্তু এর মধ্যে কতগুলো রুলস করা ছিল, রুলকে এমনভাবে ইন্টারপ্রেট করা হলো যেন ট্রান্সফার অ্যাজ এ ম্যাটার অফ রাইট। স্কুল চুলোয় যাক, 3000 স্টুডেন্ট, একজন ইংরেজির টিচার, একজন অঙ্কের টিচার। আপনি সিচুয়েশনটা ভাবতে পারছেন? এইরকম প্রপোর্শনে আপনার মনে থাকবে আমেরিকান প্রেসিডেন্টও কীভাবে রিঅ্যাক্ট করেছিল। তো এই পরিস্থিতিতে আমি একটা সাজেশন দিয়েছিলাম, রেশনালাইজেশন প্রোগ্রাম, যে রেশনালাইজ করা হোক পিটিআর, মানে পিপল টিচার রেশিও অনুযায়ী রেশনালাইজ করা হোক শিক্ষকদের ডিস্ট্রিবিউশন। নিয়েছিল শিক্ষা দপ্তর এই প্রস্তাব, কিছুটা এগিয়ে কোথায় হারিয়ে গেল জানা গেল না। আর একটা রেশনালাইজেশন প্রোগ্রাম দেখুন, কাগজে কলমে অনেক কিছু হয়, তার ইমপ্লিমেন্টেশন আমি জজ হিসেবে বলছি, চাপ দিচ্ছি। আমাদের পূর্বতন যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, আমরা গোপালদা বলি, উনি খুব এই বিষয়ে অ্যাক্টিভ ছিলেন এবং করেও ছিলেন অনেক কিছু, কিন্তু ব্যাপারটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় নেওয়া গেল না। আমার খারাপ লাগছে এই জন্য। এর ফলটা কি হলো? জাস্টিস বসু, গত সপ্তাহে এবিপি আনন্দে দেখে আমার চোখে তো জল এসেছিল, আপনিও দেখলে হয়তো খুব খারাপ লাগতো। আমাদের স্কুল জীবনে তো বটে, আপনাদের স্কুল জীবনে আরও বেশি করে উৎকর্ষের যদি সেরা স্কুলগুলোর মধ্যে 1 থেকে 3 বাছা হতো, তার মধ্যে হিন্দু স্কুল পড়তো। একদম, আমি দেখেছি খবর। আচ্ছা, আমি দেখছিলাম যে বাচ্চারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে কেন, যে তাদের 46 জন শিক্ষক থাকার কথা, সেখানে 26 জন শিক্ষক পড়াচ্ছেন। এই বছরের শেষে সেটা 23-এ নেমে যাবেন এবং ওই ছাত্র শিক্ষক রেশিও হচ্ছে 1:80 এবং এই স্কুলের চাঙর খসে পড়ছে হিন্দু স্কুলে। ল্যাবের অবস্থা তথৈবচ, চূড়ান্ত অস্বাস্থ্যকর ওয়াশরুম বা টয়লেট। এই যদি হিন্দু স্কুলের হাল হয়, তাহলে একটা জেলার সাধারণ স্কুলের তত নামই নয় এরম স্কুলের কি অবস্থা? আমি দুটো সূত্র আপনাকে দেব। দেখুন, হিন্দু স্কুল, আমাদের সময় হিন্দু স্কুলে কোনো ছাত্র, আত্মীয় স্বজন বা অন্যদের, হিন্দু স্কুলের ছাত্র তো মানে সে একটা অন্য লেভেল, চোখে দেখা। আর হিন্দু স্কুলের টিচার তো কুলিন টিচার। এই স্কুলটা খারাপ হওয়ার শুরু কিন্তু আজকে নয়। যতটুকু আমার ইনফরমেশন,
যেদিনকে থেকে ওই লটারি পদ্ধতি চালু হলো সেদিনকে থেকে 100% লটারি, সেদিনকে থেকে স্কুলের তার উৎকর্ষ হারাতে শুরু মান করলো। পড়তে শুরু করলো আপনি বলছেন। আমি জানি না কি উদ্দেশ্যে এটা করা হয়েছিল। কিছু প্রিমিয়ার স্কুল রাখা যায় না, হিন্দু, হেয়ার, টাকি, এসব কীসব স্কুল ছিল। কলকাতা শহরের স্কুলের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন কত স্কুল বন্ধ হয়ে গেছে। একদম। তাহলে শিক্ষা দপ্তরের তো একটু চিন্তা করা উচিত, রিভিজিট করা উচিত। এই সূত্র ধরে যদি আপনি সিলেবাসের কথায় আসেন, আগে মাধ্যমিকের সিলেবাস, 12-এর সিলেবাস আইসিএসসি সিবিএসসি বোর্ড ফলো করতো। এখন আপনি সিলেবাস লাস্ট রিভাইজ হয়েছে কবে? এগুলো কি ছাত্র ঠিক করবে? ঠিক। তাহলে এডুকেশন ডিপার্টমেন্টটা আছে কিসের জন্য? আপনার যন্ত্রণার কথা কি বলবো, এই ভুয়ো জালিয়াত শিক্ষক, মানে জালিয়াত আর শিক্ষক এটা পাশাপাশি ব্যবহার করতে হচ্ছে, এটাই আমাদের লজ্জা। আমি বলছি এর যা ছবি জেলা জেলা থেকে এসেছিল, যে ছাত্র অঙ্ক জিজ্ঞেস করলে মাস্টারমশাই তো টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, মারছে ছাত্রছাত্রীকে, তারা কমপ্লেন করছে, তারা রাস্তায় নামছে একের পর এক। আমি বলছি যে ছবি সার্বিক শিক্ষা ব্যবস্থা বাংলা মাধ্যম স্কুল, আর উল্টো দিকে কয়েনের উল্টো দিকে যদি ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে একটু দেখা যায়, ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় গজিয়ে উঠল। চূড়ান্ত শোষণ, মানে শিক্ষক শিক্ষিকারা ন্যায্য বেতন পাচ্ছেন না। সব থেকে বড় কথা, মানের ঠিক নেই, কি ইংরেজি শেখানো হচ্ছে কেউ জানেন না। সব থেকে যেটা মারাত্মক সেটা হচ্ছে যে অ্যাব্রাপ্ট ফিজ হাইক, কোনো আলোচনা নয়, এবং ভাবটা এরকম যে দিতে পারলে দাও, নয়তো ছেলে মেয়েকে নিয়ে সোজা বিদায় হও। আমি বলছি এর তো কোনো আচ্ছা, সলিউশন। আপনি এই ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার আগে একটু আগে যেটা বললেন, যে ছাত্রদের কথা সত্যি ভাবার জন্যে বা কেউ ভেবে এসে একটা মামলা হয়েছে বলে অ্যাটলিস্ট আমার কোর্টে হয়নি। এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমার যেরকম দু একটা হঠাৎ করে আপনার সাথে কথা বলতে বলতে মনে পড়লো, এই যে ট্রান্সফারের ইস্যুতে একটি মামলা আমার কোর্টে হলো। তাতে জানা গেল একমাত্র টিচার, তিনি ট্রান্সফার নেবেন, তার যে অনেক রকম অসুবিধা আছে। সে বললো আমার মেয়ে ছোট, ছেলে ছোট, এরকম একটা কি বললো। তখন আমি বললাম আপনার মেয়ে ছোট? সত্যিই তো আপনার ছেলে মেয়ে ছোট। আপনার কটি ছেলে মেয়ে? তখন সে বললো আমার একমাত্র ছেলে। আমার মেয়ে কি বলেছিল? আমরা কে বললো? আপনার স্কুলে 900-950 স্টুডেন্ট, প্রত্যেকেই তো আপনার ছেলে মেয়ে। তো আপনি তাকে ছেড়ে চলে যাবেন একটা ছেলে মেয়ের জন্য, এটা তো ঠিক না। এটা বলতে গিয়ে তখন এখানকার হেডমিস্ট্রেস যেটা সে জানালেন যে সেই মেয়েদের স্কুলে না আছে একটা ওয়াশরুম। স্কুলটি একটি স্টেশনের কাছাকাছি সম্ভবত। সবাই স্কুলটাকে ব্যবহার করে সাইকেল স্ট্যান্ড হিসেবে, সারাদিন লোক ঢুকছে বেরোচ্ছে। তখন স্কুলের মধ্যে আমি কোর্টে বুঝে এই একে ডিআইকে ডাইরেকশন দিয়ে তাদের স্কুলকে একটা ভদ্রস্থ ওয়াশরুম বাচ্চাগুলোর জন্যে, মেয়েদের জন্যে, আর ওখানকার পুলিশ অধিকারীদের বলে যে স্কুল আওয়ার্সে অন্তত পক্ষে একটা সিভিক ভলেন্টিয়ারকে গেটে দাও, যাতে করে মেয়েগুলো অন্তত পক্ষে যাতে সিকিউর থাকে। আদিবাসী স্কুল, তার হোস্টেল হয়েছে। এগুলো কিন্তু কোনো মামলা নয়। অন্য মামলার ক্ষেত্রে ইনসিডেন্টালি যখন সেটা আসছে তখন কোর্টকে প্রোঅ্যাক্টিভ হতে হচ্ছে। সে হোস্টেলের বাউন্ডারি নেই। হেডমিস্ট্রেস বললো আমি আমার মেয়েদের ওখানে রাখার সাহস পাচ্ছি না। তারপরে সেই ডিপার্টমেন্টকে ধরে সেখানকার বাউন্ডারি দেওয়ার পর সেটা একটা ভদ্রস্থ রূপ পেল। আমি পুরো করার পরে সেটার আবার আলাদাভাবে রিপোর্ট নিয়ে জানতাম কাজটা হলো। তো দেখুন, এটা তো বিচারকের কাজ না। ঠিক। আমি এই জন্যই এইখানেই আসতে চাইছিলাম যে কেউ বলতেই পারেন যে এটা তো আদালতের অতি সক্রিয়তা। বিচারপতি তো, মাননীয় বিচারপতি তো স্কুল ইন্সপেক্টর নন। অথচ সেই কাজটা মাইক্রো লেভেলে গিয়ে মাননীয় বিচারপতিদের করতে হচ্ছে। আমার আরেকটা মনে পড়ছে, সম্ভবত ফণীন্দ্র দেব বিদ্যালয় জলপাইগুড়িতে, আপনি সোজা একবার ওই স্কুল ইন্সপেক্টরের কথা মনে পড়লো, সোজা চলে গেছিলেন, কি দেখলেন? আর তার থেকে বড় প্রশ্ন যে যেতে হয়েছিল কেন? দেখুন, ওই স্কুলটা পাস করে আমার সার্কিট বেঞ্চে যেতে হয়। আচ্ছা। আমার ড্রাইভার একদিন আমাকে বললো আপনি একটা জিনিস দেখবেন। মানে কি? বলে দেখুন কীরকম কী পড়ে আছে। আমি বললাম কী এত? ওই স্কুলের থেকে সব ভাত ঠাত ফেলা ঠেলা, মিড ডে মিলের ওটা মিড ডে মিলের কিনা বলা হয়েছিল। তো আমি একদিন বললাম যে স্কুলটার এই দশা কেন? আমি না স্কুলটা ঢুকে পড়লাম। আচ্ছা।
আমি একটু ডিআইকে খবর দিয়েছিলাম যে আপনি একটু চলুন আমার সাথে। সত্যি ভদ্রমহিলা, খুবই অ্যাক্টিভ ভদ্রমহিলা, উনি আমার সাথে গেলেন। আমি সেদিনকে গিয়ে দেখলাম ঠিক সেদিনকে বোধহয় 32 জনের মধ্যে হাফ অফ দ্য টিচার ইজ অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যাবসেন্ট কেন? কেউ কেউ বলে মাধ্যমিকের খাতা আনতে গেছে। আমি তৎক্ষণাৎ বোর্ডের সাথে যোগাযোগ করি, কোর্টের মাধ্যমে গিয়ে তাকে জানতে চাই, বোর্ডের উকিলবাবুকে, খাতা আনতে গেলে সারাদিন স্কুল কামাই করতে হবে বা অন্য সময় আনা যাবে না? স্কুল আমি তখন জানতে পারলাম, স্কুল আওয়ার্সের পর। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এটা বোধহয় আগে ছিল ওই হেড এক্সামিনারের বাড়িতে গিয়ে আনতে হয়। বোর্ড বোধহয় পরবর্তীকালে ব্যবস্থা করেছিল একটা নিয়ার অ্যাবাউট পয়েন্টে, সেখান থেকে তুমি সবাই করবে। সুতরাং এটা একটা প্লি মাত্র, কারণ ওটা একটা ছুটি পাওয়া যায়। অর্থাৎ আপনি সবসময় নিয়ম করে করবেন সেটা তো আর হতে পারে না। আমি সেই স্কুলে গিয়ে এরকমও দেখেছি যে ডিআই দেখছে খাতা, যে কি গতকাল একজন টিচার অ্যাবসেন্ট দেখছি, তিনি বললেন আমি সই করে দেবো। তো আমি তখন বললাম, আপনি যদি কালকেরটা আজকে সই করতে পারেন তাহলে তো আপনার আসার প্রয়োজন নেই, না এসেও তো আপনি সই করতে পারেন। তখন আমি একটু খুব লুজলি বলেছিলাম, আপনারা ওই যে আছে না ইয়ে করে যে অ্যাটেন্ডেন্স করা যায়, যেটা পুরো ডিআই অফিসের সাথে কানেক্টেড থাকবে, কার্ড পাঞ্চিং টাইপের, একদম সেটা ডিআই। আজকের দিনে খুব একটা অসুবিধা নাই, স্কুলে যদি ওরকম বায়োমেট্রিক থাকে তাহলে তো ডিআই অফিস পুরো জিনিসটা মেনটেন করতে পারে, কজন কখন এলেন। এই সিস্টেমগুলো ডেভেলপ করা কিন্তু খুব কঠিন কাজ কিছু না। ঠিক, কিন্তু আমার একটা অন্য পয়েন্টও আছে। ধরুন যারা শিক্ষাদান করবেন, আমরা তো এইটুকু ধরে নিতে পারি যে তাদের বেশিরভাগ মানুষ নৈতিকতার বিচারে তিনি করবেন। আমি বলছি থাম ইমপ্রেশন দিয়ে আমি শিক্ষককে যে শিক্ষক আমায় নীতি জ্ঞান শেখাবে। দেখুন, একটা কথা, সমাজের অবক্ষয় যদি একটা অঙ্গে ঘটে তাহলে আর এক জায়গায় যে পুরোপুরি পিওর থাকবে এটা এক্সপেক্ট করতে পারি না। এই মুহূর্তে আমার মনে হয় একটু কঠোর হওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, শিক্ষকদের বললে খালি হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে বলি মিড ডে মিলের কথা। আমি যখন ওই স্কুলের মিড ডে মিলে যেখানে খাওয়ানো হয় বাচ্চাগুলোকে, গিয়ে যখন দেখলাম ওখানে সত্যি কথা বলতে কোনো সুস্থ লোক বসে খেতে পারবে না, ওপেন ড্রেন, নোংরা। তো আমি দেখলাম যে মিড ডে মিলের কর্মীরা বসে আছে, তোমরা এটা পরিষ্কার করো না? তো বলছে হ্যাঁ, এই তো পরিষ্কার রোজ করা হয়। তাহলে এটা বললে পরিষ্কার করলে এরকম হয়? ঠিক আছে, ঝাড়ুটা দাও, আমি নিজেই করছি। তখন সেই লজ্জায় হয়তো 2-4 জন এগিয়ে এসে শিক্ষকরাও হাত লাগালো। দেখুন, এটা ঠিক আইন করে আমি এখানেই বলি, কোর্ট সব কিছু করতে পারবে না, সম্ভব নয় কোর্টের পক্ষে কিছু করা। পুরোনো কালে একটা জিনিস ছিল স্কুলের ইন্সপেকশন, স্কুল ইন্সপেক্টর আসছে আজকে স্কুলে, বোধহয় আমি সত্যজিৎ বাবুরই ছবিতে একটা খুব সুন্দর ইয়ে আছে। স্কুল ইন্সপেকশন লাস্ট কবে হয়েছে একটা স্কুলে জিজ্ঞেস করুন। এমনও গেছে, আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে যখন আমি ডিআইকে বললাম আমাদের গাড়ি নেই, হয়তো ব্যক্তিগত উদ্যোগে আমি ডিএমকে বললাম ওনাদের একটা অন্ততপক্ষে মাসে 2-3 দিন গাড়ি দিন, যাতে করে ওনার স্কুলগুলোতে ইন্সপেক্ট করতে পারেন। একটু ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাকিংস আছে। শিক্ষা না বাঁচালে কি সমাজটা বাঁচবে? কিন্তু আমি বলছি, আপনি শিক্ষা বাঁচানোর কথা বলছেন, যে সরকারের অগ্রাধিকারের তালিকায় শিক্ষা বিষয়টাই কি অনেকটা পিছিয়ে গেছে না? আমি ধরুন 2টো উদাহরণ দিচ্ছি। ধরুন আমাদের রাজ্যে প্রতি বছর কোনো না কোনো ভোট হয়। ভোট মানেই কেন্দ্রীয় বাহিনী, জেলায় তারা কোথায় থাকবে না? স্কুল বাড়িতে। ব্যাস, সপ্তাহের পর সপ্তাহ স্কুল বন্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে দাপিয়ে বেড়াচ্ছে। আবার এই রাজ্যেরই বহু স্কুল বাড়ি বা স্কুলের মাঠে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। মাঠে রাজনৈতিক সভা হবে বলে স্কুল বন্ধ থাকছে। আপনারই বিখ্যাত রায় আছে, পূর্ব মেদিনীপুরের কালী পুজোর অনুষ্ঠান আর মাচা হবে বলে স্কুল বন্ধ আছে 15 দিন, সঙ্গে ফাও চূড়ান্ত শব্দ দূষণ। ভাবা যায় ছেলে মেয়েদের পড়াশুনো প্রায়োরিটি লিস্টে কোথায় আছে? এই উদাহরণগুলো বোধহয় পরিষ্কার দেখাচ্ছে। উদাহরণ দিয়ে আপনি যেটা বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে এতে পারমিশনটা দিল কে? পুজো কমিটি তোমাকে এই স্কুলের মাঠ ব্যবহারের পারমিশন দিল কে? আমি জানতাম সে যদি বলে অন্য কোনো প্রশাসন তাহলে বলা যেত, কিন্তু তাহলে স্কুল হেডমাস্টার। আমি হেডমাস্টার যার সাথে কোনোখানে স্কুলের কোনো অ্যাক্টিভিটি ছাত্রদের জড়িত নয়, সেখানে স্কুল হেডমাস্টার কী করে পারমিশন দেবে? বিশ্বাস করুন,
আমাকে এরকম অর্ডার দিয়েছে যে এখন তুমি করে ফেলেছো, হ্যাঁ। কালী পুজোর 2 দিনের মধ্যে সব খুলবে। আর হেডমাস্টার ইজ পার্মানেন্টলি রেস্ট্রেইন। কোনো পারমিশন দেওয়া যেটার সাথে স্কুল বা ছাত্রদের কোনো রকম অ্যাক্টিভিটিস রিলেটেড নয়, এরম কোনো পারমিশন দিতে পারবে না। যদি সে দেয় তাহলে বোর্ড যেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়। অ্যাটলিস্ট আমি একটা আশায় এই জিনিসটা একদম। করা গেল। এই বার্তাটা কারণ যাবে। একটা স্কুলকে বন্ধ করাই তো সব নয়। আর আপনি যেটা বলছেন যে সত্যি সত্যি তো পুরো ব্যবস্থাটাই তো মানে ফোকাসটাই নড়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, ইলেকশন কমিশন হিউজ বডি, কেননা তাদের এটাকে অন্যরকম একটা স্কুলকে স্কুল বন্ধ করে এটা করতে হবে। আর দেখুন প্রতিটা প্রোগ্রাম, আমি হেডমাস্টারদের জানি, তাদের পড়ানোর জায়গার ফোকাস পুরোপুরি নড়ে গেছে। মিড ডে মিলের চালের হিসাব, বিভিন্ন প্রোগ্রামের ডিটেল হিসাব, তারা পড়াবেটা কখন? যদি একজন হেডমাস্টারকে নিখতি ধরে ধরে হিসাব রাখতে হয়, না হলে সে একটা হি ইজ এক্সপোজ টু এনি ডেঞ্জার যদি হিসাব না মিলে, তাহলে সে কোন সময়ে ফোকাস করবে যে আমার স্টুডেন্ট কজন এবং পরীক্ষা দিচ্ছে? সরকারি প্রকল্পের মানে একেবারে তাকে বেসিক্যালি একটা ক্ল্যারিক্যাল কাজ করতে হচ্ছে, যে সরকারি প্রকল্পের নথিবদ্ধকরণের কাজ। তার মানে কি- ইটসেলফ আ ফুল টাইম জব। আমার দুটো জিনিস এতে ইনফারেন্স হতে পারে। আইদার শিক্ষকরা বসে থাকেন, তাদের হয়তো অঢেল সময়, তাই তারা ওই কাজটা করবে, অথবা ওগুলো করতে হবে না, এই কাজগুলো করো। তাই এটা তো বাস্তব। শিক্ষকরা তো সত্যিই বসে থাকেন না, তারা তো তাদের সাধ্যের এইটার মধ্যে চেষ্টা করছেন তারা। কিন্তু তাদেরকে যদি বলা না না দরকার নেই, তুমি এই জিনিসগুলো করো, এটা নথিভুক্ত করাও, কোথায় কে কত সাইকেল পাবে, কোথায় কে ইয়ে করবে, এইগুলোর হিসাব রাখো। আমি জেলার জানি না, কিন্তু কলকাতা শহরের কতগুলো স্কুলে পার্মানেন্ট ক্লার্ক আছে, আপনি খোঁজ নেবেন। মানে আমি বলছি ভয়ঙ্কর ফিগার কলকাতা শহরে। সমস্ত তো হেডমিস্ট্রেস এবং দিদিমণিরা চালান কার্যত। এই আপনি যা বলছেন, এই সমস্ত ক্লারিক্যাল কাজটা আলটিমেটলি ক্লাসের বিনিময়ে করতে হচ্ছে মাস্টারমশাইদের। মাস্টারমশাইদের করতে হচ্ছে। আর আপনি বলবেন স্কুলের মাঠ ব্যবহার করা, এই মুহূর্তে আমার মনে পড়ছে যে একটি স্কুলের, প্রাথমিক স্কুলের খেলার মাঠ, সেটা খুঁড়ে একটা তৈরি করা হচ্ছে ওখানে। কি এই প্রকল্পের কি কাজ? তো গ্রাম থেকে একজন লোক সে মামলাটি করে বলল, এই তো স্কুলের একমাত্র প্রাথমিক স্কুলের খেলার মাঠ, সেটা এগুলো কোর্টকে সেখানে ইন্টারফেয়ার করতে হচ্ছে। রেস্টোর করো এই মুহূর্তে, স্কুলের খেলার মাঠকে তুমি এইভাবে ব্যবহার করতে পারো না। এরপর আসছে প্যারালাল যে স্কুলগুলো, অর্থাৎ সো কল্ড ইংলিশ মিডিয়াম স্কুল। দেখুন কনস্টিটিউশনাল গ্যারান্টি আর্টিকেল 30-তে তাদের আছে যে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টে ইন্টারফেয়ার করা যাবে না। কিন্তু এটা এই যে যতগুলো স্কুল আছে, আমি একটি মামলায় পশ্চিমবঙ্গে কতগুলো আইসিএসসি বোর্ডের অ্যাফিলিয়েটেড স্কুল এবং সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল তার ডেটা সংগ্রহ করি, এবং এদের থেকে জানতে পারি কিছু কিছু স্কুল আছে, কিছু কিছু ম্যাক্সিমাম স্কুলে আমার ধারণা এনসিটি প্রেসক্রাইব যে মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট, মোস্ট অফ দি টিচার্স ডাজ নট হ্যাভ দ্যাট কোয়ালিফিকেশন। বলছেন কি গোড়ায় গলদ? এবার যখন স্টেটকে জিজ্ঞেস করলাম, স্টেট হেজিটেন্ট, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট হেজিটেন্ট, কারণ ওদের প্রোটেকশন আছে। ইন্টারনাল ম্যানেজমেন্ট তো অন্য জিনিস, কিন্তু তুমি আমার রাজ্যে আমার কে পড়বে, আমার বাচ্চার গুলো পড়বে, তো স্কুলের স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব তো এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাভয়েড করতে পারে না। অনেক চাপাচাপির পর এই ফিজ হাইকের ব্যাপারে, অ্যাব্রাপ্ট ফিজ হাইক নিয়ে কিছু মামলা হয়েছিল। আমরা সবাই জানি কোভিডের সময় বাস চলেনি, কিন্তু কোভিডের সময় বাসের ফিজ স্কুলের স্টুডেন্টদের থেকে আদায় করা হয়েছে। এই সব মামলার মাধ্যমে যখন জানা গেল, তখন সরকারকে আমি বারবার অনুরোধ করি, এডুকেশন ডিপার্টমেন্টকে, ডু সামথিং। রাজস্থানে একটা আইন আছে, যে আইনে যতদূর আমি জানি সে আইনটা সুপ্রিম কোর্টে র্যাটিফাইড,
এই যে ফিস কন্ট্রোলের জন্য যেরকম মেডিকেল কমিশন, বেশ, ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, সেরকম একটা কমিশন তৈরি হবে। সেই বিল মাননীয় রাজ্যপালের কাছে বোধহয় এখনো পড়ে আছে। তাতে একটা স্ট্রাকচার করা হয় যে গ্রিভান্স গার্জিয়ানরা জানাতে পারবেন, এত পার্সেন্টের ফিস, বেশি ফিস বাড়ানো যাবে না। কিন্তু সেটা কিন্তু আইন এখনো হলো না। কেন হলো না জানি না। আসলে এটাও প্রায়োরিটির প্রশ্ন। আমি বলছি যে প্রায়োরিটি লিস্টে শিক্ষা কোথাও নেই। অতিরিক্ত গরম পড়েছে, ঠান্ডা বেশি মনে হচ্ছে, সবার আগে দেখবেন স্কুল বন্ধের সার্কুলার বেরিয়ে যায়। কলকাতায় বেশি বৃষ্টি হয়েছে, সত্যিই বেশি বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গ খটখটে শুকনো, কিন্তু গোটা রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেল। এ তো রোজ প্রতি বছর হচ্ছে। সবার আগে স্কুলটি বন্ধ করে দাও। দেখুন, স্কুলের ক্যালেন্ডারটা তো অনেক আগেই তৈরি হয়। এই স্কুলের ক্যালেন্ডারটা তো এক্সপেক্টেড অত্যন্ত সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হয়। এবং এই যে স্কুল বন্ধ হয়ে গেল, খুললো, এতে তো আমার মনে হয় শিক্ষকদের কোনো সে নেই। আমি বিশ্বাস করি না শিক্ষকরা খুব সন্তুষ্ট যখন তখন স্কুল বন্ধ হয়ে যাওয়াটা কোনো শিক্ষক সমর্থন করেন না। না, তার কারণ হচ্ছে যে ওই অল্প সময়টা তো কমে যাচ্ছে, তাকে তো সিলেবাস শেষ করে বাচ্চাগুলোকে তৈরি করতে হবে। তিনি কি করে সন্তুষ্ট হবেন? একদম, মানে আপনি যেটা বললেন না প্রায়োরিটি লিস্টে, একদম আমার শিশুদের, আমার নাগরিককে আমি শিক্ষিত করব। যদি না আমার মাথায় থাকে যত জানে তত কম মানে, তাহলে তো ঠিক আছে। কিন্তু খালি এইরকমভাবে ইংরেজি পড়াইনি আগে, আমরা এখন তুলে দেওয়া, এটা এভাবে দায় এড়ানো যায় না। ঠিক, দায় এড়ানো যায় না। শিক্ষকদের যদি শিক্ষার বাইরে সব, দেখুন এটা খুব কঠিন কাজ। কি মিড ডে মিলের প্রোগ্রাম, কোনো একজন নোডাল অফিসার বা কাউকে পয়েন্ট করে যে মিড ডে মিল প্রোগ্রামগুলো মেনটেন করবে, হ্যাঁ অফকোর্স হেডমাস্টার তাকে সাহায্য করবে, কিন্তু হেডমাস্টারকে যে কত কিলো চাল, কত কিলো ডাল, কতখানি আলু হিসাব ধরে ধরে রাখতে হয়। না, কঠিন কাজ তো নয়। ধরুন, মানে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তাকে একটা ন্যূনতম স্বাস্থ্যকর শৌচাগার দেয়া, এটা তো খুব কঠিন কাজ নয়। কলকাতা শহরে কতগুলো স্কুলের স্বাস্থ্যকর টয়লেট আছে বলুন তো? আমি তো জেলায়, তো তারপরে আমি হিসেবে আসছি। এ তো রোজ হিন্দু স্কুলের ওই দিনই দেখছিলাম বাচ্চাগুলো বলছে যে একজন সাফাই কর্মী, সেই একজন সাফাই কর্মীও বোধহয় আর কয়েক মাসের মধ্যে রিটায়ার করে। না, আরেকটা জিনিস আছে জানেন, আমার যতদূর মনে হচ্ছে সাফাই কর্মী বলে কিছু নেই। স্কুল তার নিজের ফান্ড থেকে একদম ফান্ড থেকে এই সাফাই কর্মীকে নিয়োগ করে। আমি অনেক জানি যারা শিক্ষকরা নিজেদের পকেটের পয়সা দিয়ে এইসব সাফাই কর্মীদের নিয়োগ করে। এর কোনো ডেফিনিট একটা কি বলবো প্রোগ্রাম স্ট্রাকচারও নেই যেটা এইভাবে এই প্রবলেমগুলো এইভাবে অ্যাড্রেস করা যায়। এরপরে দেখুন সো কল্ড ইংলিশ মিডিয়াম স্কুল, এই পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুল, কোনো স্ট্যাটিস্টিক্স আছে সরকারের কাছে? এই যে টডলার্স তারা যে স্কুলগুলোতে যাচ্ছে, কিরকম ধরনের স্কুলে যাচ্ছে? কাউকে না কাউকে তো একটা অথরিটি থাকলে মনিটরিং দরকার হয় না, একটা অথরিটি আছে, এটাই যথেষ্ট। একদম। একটা স্কুল খুলে বসছে 10x10 একটা ঘরে, তাতে না কোনো ব্যবস্থা আছে, আর বাচ্চাগুলো সকালবেলা মায়ের হাত ধরে সব জায়গায় যাচ্ছে। কিছু জিনিস এনফোর্স করা যায় না? দেখুন, খালি শিক্ষা দুর্নীতি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তা নয়, এর মূল অনেক গভীরে। একদম। এবং কতটা গভীরে ভাবুন যে স্কুল পরিচালন সমিতিগুলোর, মানে এবং আমি শুধু তৃণমূল আমল, আমার বাম আমল থেকে এই চ্যানেল হওয়া থেকে আমরা চিৎকার করছি, ছবি দেখাচ্ছি, কেন একজন ক্লাস 8 পাস, আমি কারোর শিক্ষা নিয়ে ছোট করতে চাই না, কিন্তু একজন ক্লাস 8 পাস কাউন্সিলর কেন একটা স্কুল পরিচালন সমিতির মাথায় থাকবেন? এই ব্যাধি তখনও ছিল, এখন আরো জেঁকে বসেছে। আচ্ছা, আমার না খুব কিউরিওসিটি আছে এই নিয়ে একটা। আমি একদিন একটা কি পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, PIE, হ্যাঁ, তারা গভর্নমেন্ট নমিনি হয়। তো আমি জানতে চাইছিলাম পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, তাকে নিঃসন্দেহে বড় ডিগ্রিধারী হতে হবে না? এরকম অনেক মানুষ প্রাচীনকালে ছিল যারা নিজেদের ডিগ্রি নেই, কিন্তু তারা চেয়েছিল যেন আমার ছেলে মেয়েগুলো পড়াশুনো করে, আমার গ্রামের ছেলেগুলো যাতে পড়াশুনো করে, তার জমিটি সে দিয়ে গেছে, স্কুল হয়েছে।
এই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন অবজেক্টিভটা খুব সুন্দর। তো আমি একটি মামলায় জানতে চেয়েছিলাম, আচ্ছা এই ভদ্রলোক, খুব ক্যাজুয়ালি জানতে চেয়েছিলাম যে এই ভদ্রলোক আচ্ছা উনি কি করেন, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো লয়ার বললেন যে আমি এখনই বলতে পারছি না, আমি জেনে এসে বলবো। বললাম যে আমি ওনাকে একটু ডাকবেন কোর্টে আসতে, আমি ওনাকে একটু জানতে ইচ্ছে করছে যে উনি কীরমভাবে ইন্টারেস্টেড। পরের দিন যিনি অ্যাডভোকেট ছিলেন এসে বললেন উনি রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন। তাই ভাবলাম যে এতটা আমি আশা করিনি, এরকম যে আত্মদর্শন, মানে আমি সেলফ রিয়েলাইজেশনটা, মানে উনি এতটা শিক্ষার বিষয়ে ইন্টারেস্টেড যে ইন্টারেস্টেড এর প্রকাশ বাইরে বেরোক উনি জাননি, তার আগে পদত্যাগ করে পেরেছেন যে আমি আসলে ইন্টারেস্টেড নই। তো এই ধরনের পদগুলো তৈরি করে রাখা। আর সত্যি কথা বলতে কি, স্কুল এডুকেশন নিয়ে দেখুন, আগে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হতো, আমরা শুনেছি বিদগ্ধ জনেরা যারা শিক্ষা সম্বন্ধে একটু খোঁজ খবর রাখেন। এখন দেখুন এই ম্যানেজিং কমিটিগুলো ফরমেশনও হয় কি করে, এই ম্যানেজিং কমিটিতে কারা থাকে, কী উদ্দেশ্য নিয়ে থাকে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে আসি। শুধু এ রাজ্যের নয়, এ দেশের মানুষকে প্রচণ্ড নাড়া দিয়েছিল ভয়াবহ যে ঘটনার অভিঘাত, সেটা হলো আর.জি. কর। ন্যায় বিচারের দাবিতে ভারতীয় বিচার ব্যবস্থার দিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু আপনাকে সামনে পেয়ে আজ পরিষ্কার প্রশ্ন রাখতে চাই, দিনের শেষে ন্যায় বিচার কি পেলাম আমরা? হাইকোর্টের বিচার নিয়ে তো কোনো অভিযোগ ছিল না, তাও আমরা কি দেখলাম? একটা রবিবারের দুপুরে সুমোটো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করলো। কিন্তু আবার বলছি, দিনের শেষে ব্যবস্থাটার কি সংস্কার করা গেল? কতটুকু ন্যায় বিচার পাওয়া গেল? আপনি বলুন, এই প্রশ্নটা তোলা জাস্টিস বসু কি অপরাধ? দেখুন, এটা আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট। ভারতীয় বিচার ব্যবস্থার স্বাস্থ্য এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনি যে পার্টিকুলার একটা মামলার রেফারেন্স দিচ্ছেন, সেটা নিয়ে দেখুন, বিচারকরাও তো নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা বলেন। দেখুন, সেটা নিয়ে কিন্তু এই ব্যবস্থা, এই যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের ইনফিরিয়ার কোর্ট নয়। আচ্ছা, এটা এরকম নয় যে সুপ্রিম কোর্টের সুপারিনটেন্ডেন্টস পাওয়ার হাইকোর্টের উপরে আছে। দেখুন কি প্রেক্ষিতে একটা মামলা চলছে, কোনো পক্ষের কোনো অভিযোগ ছাড়া সেটা দিল্লি সুপ্রিম কোর্টে দিল্লিতে চলে গেল। অ্যাটলিস্ট এটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এই ব্যবস্থাটা যদি চলতে থাকে, সেটা আমি আবার বলছি, এটা কিন্তু বিচার ব্যবস্থার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর তাও যদি দিনের শেষে সাধারণ মানুষ দেখতেন যে ন্যায় বিচার পাওয়া গেল, আমি বলছি আপনি ভাবুন, আমি একেবারে লেম্যান, আমি আইনের কোনো শিক্ষা আমার নেই, কিন্তু অভয়ার মর্মান্তিক ঘটনাটা যে রাজ্যে ঘটেছে সেই রাজ্যের কোনো প্রতিনিধিকে না রেখেই একটা দেশজোড়া কমিটি তৈরি হলো হাসপাতাল বা স্বাস্থ্যক্ষেত্রে মেয়েদের রাতের নিরাপত্তা নিয়ে। প্রধান বিচারপতি হিসেবে তার শুনানির শেষ দিন ডিওয়াই চন্দ্রচূড় নিজেই বললেন যে এই কমিটির কাজ তেমন এগোয়নি, তিনি হতাশ। মানেটা কি? কারা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই কাজটা করলো না? তাদের কি কোনো শাস্তি হলো? তারপর কি হলো? একটা সুরক্ষা কাঠামো তৈরি করার কাজটা আদৌ কি এগোলো? না, আমরা জানতে পারলাম না। দেখুন, ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত শ্রদ্ধাশীল আমরা সব সময়, আমার দর্শকেরা জানেন। কিন্তু আর.জি. করের ঘটনার এত মাস পর যদি কারুর মনে হয় যে আসলে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কৌশলে শুধুমাত্র মানুষের ওই ক্রোধটাকে প্রশমিত করার চেষ্টা হয়েছে, তাকে কি খুব দোষ দেওয়া যাবে জাস্টিস বসু? দেখুন, আপনি যেভাবে বিষয়টা দেখছেন, সেটা এই ওপিনিয়ন ফর্ম করতে গেলে যে ইনফরমেশানগুলো থাকা দরকার সেই ইনফরমেশানগুলো আমার কাছে নেই। কিন্তু আপাতভাবে যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন, সে ব্যাখ্যাটা খুব অযৌক্তিক নয়। তাহলে দায়িত্ব এসে পড়ে কার উপরে,
সেই বিচার ব্যবস্থার উপরে যে যে অনাস্থা বা যে এটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, সেটা ইরেজ করতে আর দায়িত্ব কিন্তু এসে পড়ে আবার সেই মানে জুডিশিয়াল সিস্টেমটার উপরে। দেখুন, আরজি করের মামলার টিডবিটস আমি জানি না, কেননা ইনফ্যাক্ট একজন বিচারপতির সঙ্গে অন্যের ঘটে কি মামলা হচ্ছে তাই নিয়ে মাথা গলানোর সময় থাকে না, সম্ভব নয় সেটা জানা। কিন্তু যেটা আমার কাছে হয়েছিল সেটাতে আমার স্ট্যান্ড খুব পরিষ্কার। আপনি জানেন আমি রায় দিয়েছি, একটার পর একটা রায় দিয়েছি। তাতে আমার মনে হয়েছিল যে অথরিটিরা যেটা করেছে সেটা ঠিক বেআইনি, সুতরাং আমি সেই অনুযায়ী রায় দিয়েছি। একদম। আমি বলছি এর কারণ বোধহয় একটা, যে মানুষের এক্সপেকটেশনের জায়গাটা বিচার ব্যবস্থা সম্পর্কে বিপুল। মানে ওই আলোচনা হচ্ছিল না, তাহলে এই কাজটা কে করবে, মানে বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। মানুষ যখন সব জায়গা থেকে দেখে যে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, একমাত্র তার ভরসার জায়গা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থা, যার ফলে হয়তো এক্সপেকটেশনও বাড়ছে। আমি বলি, এই রিট পিটিশন তো আপনি অজস্র দেখেছেন, তার প্রথম লাইন থাকে পিটিশনার ইজ এ ল অ্যাবাইডিং সিটিজেন। আমি বলছি আপনাকে, মানে আমার সব বিশ্বাস নিয়ে বলছি, ভারতবাসী ইন জেনারেল ল অ্যাবাইডিং সিটিজেন, ইন জেনারেল ল অ্যাবাইডিং সিটিজেন। আমি আমার অফ দ্য ট্র্যাক একটা আপনাকে উদাহরণ দিই, যে আসামি প্রোডাকশন হচ্ছে কোর্টে, ক্রিমিনাল কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে। আসামির যা চেহারা, তার সাথে পুলিশ যিনি, ওকে ফু দিলে পুলিশ উড়ে যাবে। কিন্তু আমি দেখেছি আসামি বলছে এই হাতটা ঠিক করে ধরো। প্রোডাকশন করার মতো পুলিশ ফোর্স নেই। তার মানে যত বড় অপরাধী হোক, কোর্ট সম্বন্ধে যে সমীহ, জনগণের যে কোর্ট সম্বন্ধে সমীহ বিচার ব্যবস্থার দায়িত্ব, সেটা যাতে বজায় থাকে, সেটা দেখার দায়িত্ব বিচার বিভাগের। কিন্তু সবথেকে মুশকিল হচ্ছে সেটা হচ্ছে বিচার বিভাগকে যদি লেজিসলেচার গুরুত্ব না দেয়। দেখুন, বিচার ব্যবস্থা চালাতে গেলে একটা প্রায়োরিটির প্রশ্ন। প্রায়োরিটির প্রশ্ন মানে টাকা পয়সার ব্যাপার আছে, বাজেটের সদিচ্ছার প্রয়োজন আছে। আপনি যদি অ্যানালিসিস করেন কত পার্সেন্ট বিচার ব্যবস্থায় প্রতি বাজেটে কত পয়সা আমার কাছে একটা হিসাব, আমি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে পাচ্ছিলাম, বোধহয় 35 পয়সা এরকম কিছু একটা। তো তিনি বলছিলেন একদিন, বলছে ওটাকে যদি 10 টাকাকে 100 টাকা করা যায়, 100 টাকা করা যায়, তাহলে ভেসে যাবে। এটা ঘটনা আমাদের খুব বড় বড় বিল্ডিং হয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট হয়েছে, ডিস্ট্রিক্ট বাইফার্কেশন হয়েছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অর্ডার আমি মান্য করব। ঠিক, এই অর্ডার আমার পছন্দ না হতে পারে, কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব। এই সদিচ্ছাটা থাকা দরকার। আননেসেসারি সেগুলোকে অ্যাভয়েড করা। আমি নাম বলছি না, আমি এমন একজন অ্যাডভোকেট জেনারেলকে জানি, তিনি আর আমাদের মধ্যে নেই, তাকে বলতে শুনেছি, না, এই আইন এরকমভাবে হতে পারে না, আমাকে সময় দাও, আমরা এই আইনটা অ্যামেন্ড করে নিয়ে আসবো। কিন্তু সেক্ষেত্রে সেরকম আমি খুব রিসেন্ট পাস্টে আমি দেখিনি। এক বিচারপতির দীর্ঘ কর্মময় জীবনে তো একাধিক মাইলস্টোন থাকার কথা, আর সবটাই তো অন্ধকার হাতড়ানো বা কাদা ঘাঁটা নয়। দিনের শেষে একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক যখন তার শেষ ইচ্ছা হিসেবে সেই জজ সাহেবের সঙ্গে একবার দেখা করতে চান, তার সামান্য পেনশনের কটা টাকা যে জজ সাহেব ন্যায্যভাবে তাকে পাইয়ে দিয়েছেন, সেটা আপনার কাছে কত বড় প্রাপ্তি। আমি আপনাকে বলি, এইটা প্রসঙ্গে যে বলছিলাম যে ক্লাসিক্যাল ওয়েতে ব্যাট করা আর একটু এই ওয়ানডের ব্যাট করার, আমি পরে বুঝেছিলাম যে না, একটু ক্রিজ থেকে বেরিয়ে না হিট করলে কিছু করা যাবে না, ওটা ওরকমই থেকে যাবে। একজন ক্যান্সার আক্রান্ত, 2 বছর স্কুলে যেতে পারেনি, বেড রিডেন। এখন এই 2 বছর যে তার অ্যাবসেন্ট হলো, এটা যতক্ষণ না রেগুলারাইজ হচ্ছে এই অ্যাবসেন্সটা, ততক্ষণ সে পেনশন পাবে না।
সে 3খানা মামলা করেছিল, 3বারই বলা হয় যে ম্যানেজিং কমিটি, স্কুল, তোমরা ডিসিশন নিয়ে এই ব্যাপারটা সমাধান করো। 3বারই ফলাফল 0, কোনো না কোনো ছুতোয়। এবার যখন 3rd বার আসলো, একজন খুব সিনিয়র উকিল বাবু, তিনি বললেন দেখো এর ব্যাকগ্রাউন্ডেই বেশি দিন বাঁচবে না, কিন্তু তার চিকিৎসা ব্যাপক দেনা হয়ে গেছে। এবং দেখুন, কিছু মুখ দেখলে তো বোঝা যায় তার মেয়ে রোজ কোর্টে এসে দাঁড়িয়ে থাকতো। আমি লক্ষ্য করতাম যে একজন কেউ দাঁড়িয়ে আছে, তা আমার অফিসারের মাধ্যমে খোঁজ না বলে ওই মামলার যিনি টিচার তার আসতো, মেয়ে আসতো। তার সাথে আবার আরেকটি একজন লোক আসতেন, ভদ্রলোক আসতেন। আমি জিজ্ঞেস করলাম উনি কি আসেন? বলে উনি ওনার ভাই। তো যিনি উকিল ছিলেন ওনার হয়ে করছিলেন, আমি বললাম যে উনি ভাই, উনি কি করেন? উনি টিচার। উনি এই সময় কি করে কোর্টে আসছেন? সব কাজ ছেলে। তারপরে তাকে খুব বকাবকি করাতে উনি যেন খবরদার কোর্টে না আসেন, স্কুল ওনার জায়গায়, এই সময় স্কুলে যেতে বলুন। এরপর যেটা হলো, যখনই বলা হয় তখনই দেখা যায় যে স্কুল বলে যে ওনার এই কাগজটা ঠিক নেই, উনি কেন ওই অ্যাপেলোতে দেখাচ্ছেন, কেন ওইখানে দেখাচ্ছেন না, একটার সাথে একটা মিলছেন না। তারপরে লাস্ট স্ট্যান্ড হেডমাস্টার, এক্সিস্টিং হেডমাস্টার নিলেন যে না, ম্যানেজিং কমিটি না বললে তো আমি এটা করতে পারিনি। ম্যানেজিং কমিটির মিটিং যখন হবে তখন হবে। আমি তখন না ম্যানেজিং কমিটির সব মেম্বারদের কোর্টে হাজির করাই, সামান করি, এবং তাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করি আপনাদের কোনো আপত্তি আছে? তারা বলছে না, আমাদের কোনো আপত্তি নেই। বিশ্বাস করবেন না, তাদের রেজলিউশন, আপনারা তাহলে একমত, এটাই রেজলিউশন। আপনারা কদিন ওর দেখা গেল 2 মাস কি 3 মাস তার প্রাপ্য ছুটি আছে, এটা স্যাংশন করুন, বাদ বাকিটুকু বোর্ডে পাঠান, বোর্ড সেটা বিচার করবে, তাকে উইথ পে আর উইদাউট পে স্যাংশন দেবে। সে পুরো ঘটনাটা বোর্ডও 7 দিনের মধ্যে সেটা করে দেওয়ার পরে উনি পান। হঠাৎ এটা আপনার ওয়ানডের ব্যাটিং নয়, টি20-র ব্যাটিং। হ্যাঁ, বিশ্বাস করুন পুরো ঘটনাটা কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যে। তারপর উনি, ওনার যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, তিনি আমার চেম্বারে একদিন আসলেন। এসে উনি বললেন যে গতকাল উনি মারা গেছেন, কিন্তু মরে যাওয়ার আগে ওনার একটা শেষ ইচ্ছে ছিল। উনি বলেছিলেন আমাকে স্ট্রেচারে করে একদিন জজ সাহেবের কাছে নিয়ে যাবেন, আমি অন্ততপক্ষে দেনাগুলো শোধ করে যেতে পারলাম ওই টাকায়, আমার মেয়ের মাথায় দেনা চাপিয়ে দিয়ে যায়নি। দেখুন, আপনি প্রাপ্তি একজন মানুষের, এটা বলতে পারেন এটাই আমার প্রাপ্তি। এখন কথা হচ্ছে যে আপনি যদি এই মানবিকতা এক্সপেক্ট করেন, আপনি যদি সে মোরাল স্ট্যান্ডার্ড ফিক্স করতে যান, আমি বলেছিলাম সেই যিনি হেডমাস্টার যে আপনিও একদিন রিটায়ার করবেন। এই দেখুন, এইগুলো হচ্ছে পার্সোনাল পারসেপশন, এগুলো খুব বড় ব্যাপার নয়, কিন্তু কোনখানে হয়ে দাঁড়ায় যে যখন দেখা যায় ব্যাপারটা ইনস্টিটিউশনালাইজ, যেরকম ডিআই। আমি আরেকটা উদাহরণ দেব আপনাকে, যেরকম ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কত টাকা, 3,000 না কত টাকা যদি হয় তার ইনকাম, তাহলে সেই তার মেয়ে, অবিবাহিত মেয়ে, যদিও এনটাইটেল, ফ্যামিলি ইনকাম এতটা হলে তারা পাবে না। আমি তখন তুই জিজ্ঞেস করলাম 3,000 টাকা কোনো টাকা হলো? 3,000 টাকা তো এমনিতে তার পাবেই, তার মানে সে ফ্যামিলি পেনশন পাবে না মানে? এরপরে আমি একটা রায় দিই, তাতে বলি যে তুমি যেহেতু স্টেট গভর্নমেন্টের অন্যান্য এমপ্লয়ীদের ক্ষেত্রে এই ইনকামটা 9,000, কেন শিক্ষকদের ক্ষেত্রে সেটা হবে না? ঠিক, একদম। এবং এটাও বলি যে পার্টিকুলার ওনার জন্য নয়, তোমরা একটা নোটিফিকেশন করো, যাতে করে প্রত্যেককে কোর্টে সেটা না করাতে হয়। একদম। আর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসদের একটা অসুবিধা আমি ফিল করেছিলাম, সেটা হচ্ছে ওনারা কোনো রায়ের ভিত্তিতে সেটাকে জেনারেলি সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করাতে পারেন না। আচ্ছা, তাদের অপেক্ষা করতে হয় কখন এডুকেশন ডিপার্টমেন্ট একটা জিও ইস্যু করবে, তখন তারা কিন্তু সেই বেনিফিটটা সবাইকে দিতে পারবে, তাদের চাকরির দায় এটা। কিন্তু আলটিমেটলি একজন ব্যক্তি মানুষের জীবনে কি বর্তাচ্ছে, এই যে দেখুন এই কাজগুলোর ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ জব, এগুলো ঠিক আইনের ব্যাখ্যার জায়গা নয়। একটা হাইকোর্টে আইনের ব্যাখ্যা হবে, কিন্তু আজ কলকাতা হাইকোর্টকে ঢেকে আছে এডুকেশন স্ক্যাম।
এডুকেশন কি স্ক্যাম, শিক্ষকের চাকরির স্ক্যাম। ছাত্র কোথায়? ছাত্রের সিলেবাস আপডেট হচ্ছে না কেন? আমার একটাই কল, যদি না সাধারণ মানুষ এ বিষয়ে সচেতন হয়, কোর্ট একা কিছু করতে পারবে না। একদম। আরেকটা অন্য বিষয়ে আসি, বিভিন্ন এজলাসে আমরা তো এখন লাইভ স্ট্রিমিং দেখি, সেগুলো দেখলে অধিকাংশ সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে যে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার ৮০ বছর পরেও কেন দিনের পর দিন ত্রুটিযুক্ত দুর্বল ইংরেজিতে আদালতের কাজ হবে। আমি অত্যন্ত সচেতন হয়ে আপনার কাছে এই প্রশ্নটা করছি, কারণ আপনি সেই বিচারপতি যিনি 2025 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে, মাতৃভাষা দিবসে নিজের এজলাসের সমস্ত মামলার সিংহভাগ শুনানি আপনি বাংলা ভাষাতে করেছিলেন, নজির তৈরি করেছিলেন। আমি বলছি জাস্টিস বসু, এই ঔপনিবেশিক হীনমন্যতা থেকে আমাদের কবে মুক্তি ঘটবে? কেন আমরা মাতৃভাষায় আদালতের কাজকর্ম চালাতে পারবো না? দেখুন, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, হ্যাঁ, সেই প্রশ্নের সূত্র ধরে আমি ওই 21শে ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানটা করার পরে বাংলাদেশ থেকে কিছু বিচারপতি আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, ওনার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হলো, ভাষাভিত্তিক বন্ধুত্বের সম্পর্ক একদম। তো উনি একবার ওনার চেম্বারে জীবনানন্দ দাশ কোথায় আছে হ্যাঁ, আর রবীন্দ্রনাথ কোথায় আছে তার ছবিটি পাঠালেন। আচ্ছা, অ্যাক্সিডেন্টালি অর ইনসিডেন্টালি ঠিক সেই পজিশনে আমার লাইব্রেরিতে ওইভাবে আছে। তো আচ্ছা। আমি ওনাকে ছবিটা পাঠিয়ে বললাম, হ্যাঁ। বিভাজনটা কোথায়? হ্যাঁ, তো উনি আমাকে দেখালেন যে ওনার বাংলায়ও রায় লেখা, ইংরেজিতেও রায় লেখা। দেখুন, একটা ভাষা সম্বন্ধে, আমার বাংলা ভাষা সম্বন্ধ, আপনিও খুব সুন্দর বাংলা ভাষায় সবটাই পরিচালনা করেন, একটা জীবন্ত ভাষা তার লক্ষণ হচ্ছে সে তার পাশে যা শব্দ পাবে একদম গ্রহণ করবে, গ্রহণ করবে, যত আমার ভাষায় গিলে ফেলবে। একদম, যত গিলে ফেলবে তত সমৃদ্ধ হবে, সেই ভাষা তত বেশি দীর্ঘজীবী একদম হবে। তাই, একদম তাই, বিজ্ঞান এটা বিজ্ঞান। আজকে বাংলা ভাষায় দেখুন, আমার একটা নিজস্ব ডগমা যদি থাকে বলতে পারেন, সেটা তাই। কিরকম? আমি ফোনে কখনো হিন্দিতে কেউ আমাকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমি প্রথমেই বলি, ভাই বাংলায় বলতে পারবে? কেন তুমি একটা জিনিস আমাকে বিক্রি করবে, আমাকে আমার ভাষায় তোমাকে বোঝাতে হবে। আমি যত বড় রেস্তোরাঁতেই খেতে যাই কলকাতার মধ্যে, আমি বাংলা ছাড়া বলি না, এটা আমি প্রিন্সিপালি বলবো না। এবং বাংলা যত বেশি করে আমাদের কাজের ভাষা হবে, তত সেই ভাষা আরো সমৃদ্ধ আমি বলি, হবে। আমার এই যে আপনি বলি আপনাকে কেন আমাকে জন্ম যে কেন আপনি এটা বলছেন, সে আপনাকে একটা বলছেন যে ধরুন ইন্স্যুরেন্স, সারাদিন আমাদের ফোন আসে। একদম। দেখো, একটা সময় না ফিল করবে কিছু প্রোডাক্ট বিক্রি করতে গেলে বাংলায় কাউকে কথা বলাতে হবে, সুতরাং একটা বাঙালি ছেলেকে আমাকে নিতে হবে, তাহলে একটা ভাষা, এই ভাষা জানা লোককে দেবে। ধরুন আমি বাগডোগরা থেকে কলকাতায় আসছি, যে বিমান সেবিকা আসলো, তাকে আসার পরে সে ইংরেজিতে বলছে, আমি বললাম তুমি বাংলা জানো না? তোমার তো মনে হচ্ছে বাঙালি নাম। বলে হ্যাঁ। তার বাংলায় বলো না কেন? তোমারও বলতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। এই যে সার্কিট বেঞ্চ ওপেনিং হলো, এটাতে আমি পয়েন্ট করেছিলাম যে যেহেতু এটা একটা জেলায় এবং এখানে মেনলি বেঙ্গলি স্পিকিং পিপল, ডিপার্টমেন্টগুলোর নাম যেন বাংলা হরফে লেখা হয়, সেটা অ্যাকসেপ্টেবল হয়েছেও সম্ভবত, কারণ এখনো তো চালু হয়নি। একদম। ধরুন আপিল বিভাগ লেখা থাকবে, সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি বাংলায় লেখা থাকবে। আর একটি বিষয় আমি তুলেছিলাম, যেটা মনে হয় আমাকে একজন খুব সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেছিলেন তিনি বিষয়টা দেখবেন, আমি বলি কল্যাণবাবুই বলেছিলেন দেখবেন। সেটা হচ্ছে, আমি একটু গাড়ি নিয়ে ঘোরার খুব অভ্যেস আছে সারা ভারতবর্ষে। বাংলার বর্ডার পেরিয়ে উড়িষ্যায় ঢোকা মাত্রই আমি দেখতে পাচ্ছি প্রতিটা দোকানের সাইনবোর্ড তাতে কিন্তু ওড়িয়া ভাষায় লেখা, আপনি লক্ষ্য করে দেখবেন। একদম। কিন্তু বাংলার সাইনবোর্ড কোথায়? আমি একবার জিজ্ঞেস করেছিলাম, কোর্টে জিজ্ঞেস করাতে আমাকে বিকাশবাবু বলেছিলেন যে উনি যখন মেয়র ছিলেন তখন বোধহয় এরকম কোন একটা অর্ডার ছিল, এরকম একটা, হ্যাঁ, মানে তাহলে তার ট্রেড লাইসেন্স ইস্যু হবে না।
এটা করা যায় না। আজকে যখন বাংলা ভাষা নিয়ে যে সব কথাবার্তা হচ্ছে অনেক রকম, এইটুকু মান্যতা দেওয়া যায় না। আমার এক্ষেত্রে এই যে আপনি বললেন বুঝতে পারছো না, আমাকে তো তোমার বোঝানোর কাজ। হ্যাঁ, আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যেহেতু এটা ইংরেজ আমল থেকে তৈরি হওয়া, যে জুরিসপ্রুডেন্সের ভিত্তি হচ্ছে ইংল্যান্ড, সুতরাং ইংরেজি শব্দ আসবেই। খুব ব্যাপারটা বাংলা করতে গেলে ভয়ানক। না 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 না, আর ওরকম মানে আমি বলছি যে পরিভাষাকে ইংরেজি ব্যবহার করেও চমৎকার করা যায়। আপনি চেয়ারে বসে আছেন, আমাকে সেটা বলতেই হবে। একদম, আমার কেদারা বলতে হবে না, চেয়ার বললেই মানুষ বুঝবে। তো আমি যখন বলেছিলাম যে তুমি বলো যেখানে বুঝতে আমার কোনো লজ্জা, এই যে একটা লজ্জা, আমি বলতে লজ্জা পাই, হীনমন্যতায় ভোগা, একদম এটা আমার কাছে খুব খুব মানে আমি কি বলবো, এটা আমাকে একটু, আমি রেগেই যাই এতে, যে কেন তুমি বলবে না, তোমার ভাষায় তোমার এত লজ্জা কিসের? আমাকে কথা বলতে শেখালো যে জাতি, শিশুটা বড় হয় জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, এই রিদমে বড় হচ্ছে। সুকুমার রায় পড়ে বড় হচ্ছে। বলুন আজকে ভারতবর্ষে, আমি ছোট করে বলছি না, কোন শিশুর এই প্রিভিলেজ আছে? একদম, তারা ছোটবেলায় সুকুমার রায় হাতে পাচ্ছে, কিন্তু আজ বইমেলায়, আমি জানি বইমেলায় সবাই খুব ভিড় করছে, কিন্তু পড়াটা কি হচ্ছে? একদম। আমি এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ার এবং জীবন সংক্রান্ত প্রশ্নে আসবো। এত কিছুর পরেও আপনার এত অভিমান কেন? কলকাতা হাইকোর্টের সঙ্গে আপনার দীর্ঘ তিন দশকের সম্পর্ক, প্রথমে আইনজীবী, তারপর বিচারপতি হিসেবে। তা সত্ত্বেও আপনি চিফ জাস্টিসকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে প্রথা অনুযায়ী আপনি কোনো বিদায় সংবর্ধনা নেবেন না। কেন? কার বা কাদের ওপর আপনার এই অভিমান? দেখুন, বিচারপতিদের না প্রতিবাদ জানানোর জায়গাটা খুব সীমিত। আচ্ছা, এটা রাইট। মামলা হেরে গেলে কোর্টের বাইরে গিয়ে প্রথমেই যা যা শব্দে বন্ধে অভিযোগ করা যায় করার অধিকার আছে, এ নিয়ে কোনো বিচারপতি কিছু মনে করে না। কিন্তু বিষয়টা যখন, আঘাতটা যখন ইনস্টিটিউশনের উপরে আসে, বিচারপতিকে একটা প্রতিবাদ করতেই হয়। যে মামলাটার ধরন নিয়ে একটা প্রতিবাদ হাইকোর্ট চত্বরের মধ্যে হয়েছিল, সে মামলাটায় একটু ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল যে মামলাটা সুপ্রিম কোর্টে সিমিলার ইস্যু পেন্ডিং ছিল। তো আমি যখন পূর্বতন অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আমি কি এই মামলাটা নিলে এই ইস্যুটা সুপ্রিম কোর্টে এই মামলায় আবার উঠবে না তো? এই অ্যাসিওরেন্স দাও, তাহলে আমি শুনে নেবো। তিনি বলছেন না, এই অ্যাসিওরেন্স আমি দিতে পারবো না। কারণ সত্যিই তো যে জজ সাহেবরা কোনখানে কোন একটা রিলেটেড ইস্যুতে প্রশ্ন করবে, কোথায় সাইড করে দেবেন আপনি? আমি যদি তার আগেই এই ডিসিশন নিয়ে দিই, তাহলে এম্বারাসিং সিচুয়েশন হবে। যতক্ষণ ওই মামলাটা হচ্ছে না ততক্ষণ আমি, এটা ছিল দেরি হওয়ার কারণ, ডিসিশন না নেওয়ার কারণ। আমি এটাও বুঝি যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তারা মনে করছে, তাদেরও গ্রিভান্স হওয়াটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু এই গ্রিভান্সকে যারা ব্যবহার করে, যদি জজ সাহেবের ছবি, আমার ছবিতে তুমি কি করলে, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট, ছবিগুলো কিন্তু খুব ভালো তুলেছিল, অনেক ছবি তুলে এরকম করে তারপরে পাড়িয়ে ঠাড়িয়ে যাচ্ছে তাই কাণ্ড করা, এবং তারপরে তো আরও এই লয়ারদের সাথে যারা মামলা করছিল তাদের উপরে আক্রমণ। আমি ন্যাচারালি এক্সপেক্ট করতে পারি, আমি যে অ্যাসোসিয়েশনে এতদিন মেম্বার ছিলাম, ফর্মালি সেই অ্যাসোসিয়েশন থেকে একটা, আমার জন্য নয়, দিস ইজ ইনসাল্ট, দিস ইজ অ্যান অ্যাটাক টু দি ইনস্টিটিউশন, এটা বলার অসুবিধা কোথায় ছিল? কোন ভয় থেকে বলতে পারলে না? আমার তখন মনে হয়েছিল, তুমি যদি আমার ওই বিদায় সম্বর্ধনায় আমার সঙ্গে ভালো ভালো কথা বলতে আসো, আমারও তো একটা টার্ন আসবে, সেই সময় আমার এই কথাগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আমার মনে হয়েছিল সেই পরিবেশটা বা সেই ফোরামটা, সেই জায়গাটা, প্ল্যাটফর্মটা, ওটা বলার প্ল্যাটফর্ম না, তাহলে আমার হাইকোর্টকে আরও নামানো হবে, তাই অ্যাভয়েড করাই ভালো। দিস ওয়াজ মাই লজিক। আর এটা তো ব্যক্তি বিচারপতি বা আপনার বিষয় নয়, এটা তো সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার সম্মানের প্রশ্ন। এবং
এবং যেহেতু এখন ওই আদালত অবমাননার মামলা পেন্ডিং, আমি আর কিছু বলবো না, খালি বলবো এটাই যে আমি যারা করেছে তাদের বিচার তার কোর্ট করবে, কিন্তু আইনজীবী এবং আইনজীবীদের অ্যাসোসিয়েশন যারা এর সাথে জড়িত, যাদের দায়িত্ব আদালতের সম্মান রক্ষা করা, তাদের কাছ থেকে রিয়াকশান একটা আশা করাটা কি খুব অন্যায়? আশাহত হলে একটা অভিমান বা একটা রাগ তো হবেই, তাই হয়েছে। এবং আমার ঘটনাটা ছিল অন্য, কারণ আমি রিয়্যাক্ট করে যাব, আমি চাইনি সেই রিয়াকশানটা ওই ফোরামে হোক। আচ্ছা, এই যে মাননীয় বিচারপতিরা তারা রাজনীতিতে যোগ দিচ্ছেন, একেবারে টেনিয়া শেষ হওয়া মাত্র রাজ্যসভায় চলে যাচ্ছেন, মানে এতে আপনার কি মনে হয় যে কোথাও একটা কুলিং অফ পিরিয়ড প্রয়োজন? আমি আবার সেই পুরনো, আপনি শুরুতে যেটা বলেছিলেন, রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতির মধ্যে যাওয়া, এই দুটোর সম্পূর্ণ একটা ভিন্ন অ্যাপ্রোচ অলটুগেদার। বিচারপতিরা যথেষ্ট রাজনৈতিক সচেতন এবং সমাজের সর্বস্তরের লোক রাজনৈতিক একদম। সচেতন, সেটাই তো স্বাভাবিক। সেটা স্বাভাবিক। তার এক্সিস্টেন্সে নির্ভর করছে সে কোন রাজনৈতিক এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সুতরাং তাকে হতেই হয়। কিন্তু রাজনীতি আমি কেন করব? আমার খুব আপত্তি আছে একটি কথায়, সেটা হচ্ছে পলিটিক্যাল কেরিয়ার। পলিটিক্স কারোর কেরিয়ার হয় নাকি? এখন কিন্তু এটা অ্যাকসেপ্টেবল যে এই কাজটা করলে ওনার পলিটিক্যাল কেরিয়ার ক্ষতিগ্রস্ত হবে। তো কেরিয়ার হিসেবে যদি কেউ পলিটিক্স করতে চায়, তাতে আমার তীব্র আপত্তি আছে। তাহলেই ভাবুন যে সরাসরি একজন বিচারপতি তার টেনিয়া শেষ করেই বা শেষ না করেই যদি রাজনীতিতে যান, কারুর এই আশঙ্কা বা এই সন্দেহ হতে পারে যে কুইড প্রোকো, একেবারে কোনো বিনিময় হয়েছে। কোনো বিচারপতির আসন থেকে সরাসরি রাজনীতিতে আসাকে আপনি নিজে কোন চোখে দেখেন? দেখুন, আমি কোনো সম্ভাবনাকে কোনো রকম মেটেরিয়াল সাপ্লাই করতে রাজি নই। জনগণের পারসেপশন বেসড অন এ ফ্যাক্ট, এই ফ্যাক্টটাতে যদি তার এই ধারণা তৈরি হয়ে থাকে, যেটা খুব সঠিক ধারণাই বলবো, আমি কেন তাতে একটু সংযোগ করব? হ্যাঁ, আমি রাজনীতি, যে বললাম রাজনৈতিক ভাবে আমি সচেতন, কিন্তু সরাসরি রাজনীতি করার মতো এনভায়রনমেন্ট, ওই যে বললাম পলিটিক্যাল কেরিয়ার, কোনো ইচ্ছে আমার নেই কোনো রকম পলিটিক্যাল কেরিয়ার তৈরি করার। কিন্তু কাল যদি কল আসে এই বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে আমাকে রাস্তায় নামতে হবে, আমি নামবো। ওই শিশুকে সঠিক পথে ডাইরেকশন দিতে গেলে আমার বাংলার শিশুরা অল ইন্ডিয়া লেভেলে কন্টেস্ট করে সারা ভারতবর্ষের বুক উজ্জ্বল করার মতো জায়গায় তাদের নিয়ে যাওয়ার জন্যে কোনো পলিটিক্স করা দরকার, তাহলে আমি করব। কিন্তু সেটা এনশিওর করার মতো এনভায়রনমেন্ট না হলে আমি করব না। কেউ যদি এর পরের প্রশ্নটা করে যে দলীয় রাজনীতির ছাতা ছাড়া সার্বিকভাবে মানুষের জন্য বা ওই বাচ্চাগুলোর জন্য কাজ করা যায় না? হতে পারে, সত্যিই সেই এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, সত্যিই সেই এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। দলীয় রাজনীতি ছাড়া করা যাবে না। দলীয় রাজনীতি করতে গেলে যে জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, সেই কম্প্রোমাইজ করার মতো মেটেরিয়াল আপনি হতে না পারলে যাবেন না। সেই রকম প্রয়োজন বুঝলে জাস্টিস বিশ্বজিৎ বসু কোনোদিন দলীয় রাজনীতি করতে পারেন? দেখুন, যে দলীয় রাজনীতির প্রিভেলিং সিচুয়েশন যে যা বদলানোর কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে আমার মতামত হচ্ছে আর 5 জন মানুষের যা পারসেপশন রাজনীতি এবং রাজনীতিকদের সম্বন্ধে, তার থেকে ভিন্ন মত আমি পোষণ করি না। ভবিষ্যতে জাস্টিস বিশ্বজিৎ বসুকে আমরা বিচারপতির আসন থেকে নাবার পর, মানে অবসর গ্রহণের পর, এখন আবার আইনজীবীর গাউনটা পরতে দেখতে পারি? সেটাই আমার সব থেকে বড় চেষ্টা। তার কারণ একটা, দেখুন, দিল্লিতে মামলার খরচ সামলানোর ক্ষমতা বাংলার আপামর জনগণের, ম্যাক্সিমাম জনগণের নেই। আমার ইচ্ছে এটা আছে, যদি পারি তাতে কন্ট্রিবিউশন করব। আমি মনে করি, এটা আমার চিরকালের পারসেপশন, কোর্ট ইজ মেন্ট ফর লয়ার্স, নট ফর দি জাজেস, নট ফর দি লিটিগেন্টস। যদি কোনো কিছু করা যেতে পারে, তাহলে এই
পরিস্থিতিতে ভারতবর্ষে আইনজীবীরা পারে। দলীয় রাজনীতি করা আইনজীবীদের কথা বলছি না, আইনজীবীদের শক্তি অসীম। অর্থাৎ ভবিষ্যতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে আমরা সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, যারা পৌঁছতে পারছে না সুপ্রিম কোর্টে তাদের স্বার্থে আইনজীবীর ভূমিকায় দেখতে চলেছি। এটা তো আমার সে বিষয়ে আমি আমার স্টেপসও নিতে শুরু করেছি। আচ্ছা, এবং আমার আপনাকে আমি বলি, জি, আমি দেখেছি, আমার তো স্পেশালাইজ যে ফিল্ড, সে ফিল্ডটা, আর এখন তো এই মামলা করতে করতে এই এডুকেশনের ফিল্ডটা দেখলাম। দেখুন, এ বিষয়ে আমার ধারণা খুব পরিষ্কার যে এখনো অনেক কিছু করার আছে। খালি সমালোচনা করলেই হবে না, একটা রাস্তা তো দেখাতে হবে। সে রাস্তায় যদি ব্যক্তিগত উদ্যোগে যেটুকু করা যায় সেরকমই করতে হবে। একদম। আমার শেষ প্রশ্ন, ঘটনাচক্রে আজকে সুপ্রিম কোর্টে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি এই গোটা বিষয়টা নিয়ে পিটিশনার হিসেবে তিনি সওয়াল করেছেন, আপনার কি মত? আমি অবশ্য ব্যাপারটা জানি না, আমি এখানে আসার পর শুনলাম। তো ভালো, এসআইআর বিষয় ভালো, এটা তো ভালো। আমি তো মনে করছি, আমার পুরনো কথাই দিয়ে আছি, হ্যাঁ, যে আইনজীবীর শক্তি অসীম। উনি যদি আইনজীবী হিসেবে কিছু করে থাকেন, আমি তো স্যালুট করব। কারণ একটা জিনিস আমি জানি, ওনার আইনের একটা ডিগ্রি আছে। না, এক্ষেত্রে অবশ্য টেকনিক্যালি আইনজীবী হিসেবে উনি করতে পারেননি, পিটিশনার হিসেবে মানে ইন ওনাকে পার্সন in করেছিলেন, person। ইন পার্সন করেছিলেন। এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে মানে আমি বলবো, উনি তো, আমি যতদূর জানি, উনি বোধহয় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার ছিলেন। তো আইনের ডিগ্রি আছে, আইন বোঝেন, করে থাকলে করে থাকবেন। তবে এটা ঘটনা যে এটা সত্যি একটা নোবেল আইডিয়া বটে, এবং সবাই যদি এরকম যারা চান তারা যদি করেন, সুপ্রিম কোর্টে বিচারপতিরা সত্যি সত্যি বুঝবেন যে আইনজীবীরা কোন এক্সটেন্ট পর্যন্ত যেতে পারেন। আপনি বলছেন একটা নজির সৃষ্টি একটা হলো। নজির সৃষ্টি, এবং আইনজীবীদের ক্ষমতা আরেকবার এর মধ্যে প্রতিফলিত আইনজীবীরা হলো। কিন্তু খুব উৎসাহিত হবে, আইনজীবীরা কিন্তু খুব উৎসাহিত হবে নিশ্চয়ই। মানে দেখুন, যে কোনো ক্লাবে যদি সংখ্যা বাড়ে, তা তো সেটি একটা ভালো লক্ষণ। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের সুমহান ভারতীয় বিচার ব্যবস্থার যে স্তম্ভদের বহুমূল্য পর্যবেক্ষণ, রায় এবং পথনির্দেশের ওপর আলো ফেলার চেষ্টায় আমরা সংবাদ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা এয়ারটাইম ব্যয় করি, কিংবা পাতার পর পাতা নিউজ প্রিন্ট খরচ করি, সৌভাগ্যক্রমে সেই বিচারপতিদের যদি কোনোদিন প্রশ্নের নাগালে পাওয়া যায়, সময়ের সীমানা স্বাভাবিকভাবেই ছাড়িয়ে যায়। আজ সেই রকম একটা বিরল ঘটনা। যাই হোক, জাস্টিস বসুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, এই বঙ্গ সমাজের জন্য, আমাদের সবার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।